অদ্ভুতের 23তম পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ফিরে এলাম অদ্ভুতুরিতে আপনাদের কাছে এবং নিয়ে এলাম একটি কাহিনী যেটি আমার সাথে শেয়ার করেছেন স্যামুয়েল আল মামুন। স্যামুয়েল আল মামুন গত কয়েক এপিসোডে আমাদের কাছে কাহিনী শেয়ার করেছিলেন, দুটো এপিসোডে, এবং এই এপিসোডে সে কাহিনী শেয়ার করেছে এবং কাহিনীটি আমার কাছে বেশ ভালো লাগায়। আমি অ্যাকচুয়ালি আপনাদের কাছে শেয়ার করছি কাহিনীটি। তো যাই হোক, আমি কাহিনীতে চলে যাচ্ছি। এই কাহিনীটা শুরু হয় বগুড়ার কোন এক মসজিদের একজন ইমাম সাহেবের কাহিনীটা তিনি বলেছেন স্যামুয়েল আল মামুনকে, কারণ সেরকমই লিখেছে সে। যাই হোক, উনি সেই ইমাম সাহেব একদিন উনি বসেছিলেন এবং এই সময় ওনার কাছে দুজন মানুষ আসে এবং এসে তারা ওনার কাছে এসে বলে যে একটা জানাজার নামাজ পড়াতে যেতে হবে, এবং দুইজন মানুষ এসে বলে যে জানাজার নামাজ পড়াতে যেতে হবে, এবং যার জানাজার নামাজ সেই মানুষটারই সাগরেরই দুজন লোক। তো ইমাম সাহেব বলে আপনারা কোত্থেকে এসছেন, এবং ওই দুজন তাকে বলেন যে আমরা এসছি অমুক জায়গার থেকে, যেটা একটা জায়গা বেশ দূরেই, শহরের কাছে। তো ইমাম সাহেব তাদেরকে বলেন যে আপনারা যে বললেন যে এত দূরে, ওখানে এর মধ্যে তো অনেক মসজিদ আছে এবং এর মধ্যে অনেক মসজিদ আছে, আপনি যেখানকার কথা বলেছেন সেখানেও আছে, তো আপনি এত দূরে ওখানে এর মধ্যে তো অনেক মসজিদ আছে এবং এর মধ্যে অনেক মসজিদ আছে, আপনি যেখানকার কথা বলেছেন সেখানেও আছে, তো আপনি এত দূরে আমার কাছে কেন এসেছেন এটা পড়াতে? তো তারা বলে যে না হুজুর, আসলে এখানে একটা কাহিনী আছে এবং এই কাহিনীটার জন্য আসলে অনেকেই রাজি হয়নি পড়াতে, এবং আপনার নাম আমরা শুনেছি যে আপনি অনেক বিজ্ঞ মানুষ এবং আপনি মানুষকে সাহায্য করেন, আপনি দয়া করে আমাদের সাথে একটু চলেন এবং আমাদেরকে হেল্প করেন। তো তিনি বলেন যে আসলে আমি না শুনে, এই কি জন্য ঘটনাটা না শুনে আমি তোমাদের সাথে যেতে পারবো না, এবং এই ব্যাপারে আমাকে ব্যাখ্যা করতে হবে যে ঘটনাটা কি। তো তখন ওই দুইজন ওনার কাছে ব্যাপারটা ব্যাখ্যা করেন, একটি কাহিনী বলেন, এবং এই কাহিনীটা হচ্ছে এরকম যে যেই শহরের ঘটনা বা যেখানকার ঘটনা, যেখানে যার জানাজা পড়ানোর কথা বলা হচ্ছে, সে ছিল একজন তান্ত্রিক, কবিরাজ। অ্যাকচুয়ালি সে একজন কবিরাজ ছিল এবং সে মানুষকে বিভিন্ন রকম সমাধান দিত টোটকা এবং জাদুটনার মাধ্যমে। তো যেটা হয়, সেই কবিরাজের কাছে এক সময় একটা ছেলে এসে তার কাছে একটা সাহায্য চায়, যেটা হচ্ছে সে বলে যে আমার চাচাতো বোনকে আমি ভালোবাসি, বাট আমার চাচাতো বোন আমাকে ভালোবাসে না এবং তাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য কথাবার্তা চলছে, এবং আমি চাই যাতে সে আমার কাছে চলে আসে বা আমার সাথে তার একটা সম্পর্ক হয়। তো কবিরাজ তাকে এই কথাগুলো শুনে বলে যে তো তুমি এখন কি চাইছো, তুমি যাতে সে আমার কাছে চলে আসে বা আমার সাথে তার একটা সম্পর্ক হয়। তো কবিরাজ তাকে এই কথাগুলো শুনে বলে যে তো তুমি এখন কি চাইছো, তুমি চাইছো যে আমি তোমাকে কিছু একটা করে দিই যাতে ওই মেয়ে তোমার কাছে চলে আসে বা তোমাকে পছন্দ করে বা তোমার সাথেই তার সম্পর্ক হয় বা অন্য কিছু? ছেলে বলে জি, আমি ওইটাই চাচ্ছি। তো যাই হোক, কবিরাজ বলে যে ঠিক আছে, আমি তোমাকে এটা করে দিব, বাট তুমি আমার কথা মতো কাজ করতে হবে এবং আমি যা বলবো সেভাবে তুমি সবকিছু করতে পারলে তাহলে তোমাকে আমি করে দিব, আর এই খরচ তোমার লাগবে, এই টাকা পয়সা লাগবে। যাই হোক, এই কথাগুলো যখন ছেলেটার সাথে হচ্ছিল কবিরাজের, তখন কিন্তু কবিরাজের যেই সাগরিদ গুলো এখন এসছে বা তার যেই সংঘাত গুলো এখন এসছে, তারা বসেছিল ওখানে, এবং ছেলেটা চলে যাওয়ার পরই তারা সেই কবিরাজকে বলে যে এই ছেলেটাকে সুবিধার মনে হচ্ছে না, এর কাজ কি করবেন? তো কবিরাজ তাদেরকে বলে হ্যাঁ অবশ্যই করবো, যদি সে যথেষ্ট পারিশ্রমিক আমাকে দেয় অবশ্যই আমি করবো, আমার তো কাজই এটা। তো যাই হোক, তো এগুলো বলার পরে এই ছেলেকে কবিরাজ একদিন আসতে বলে। তো এর মধ্যে তখন ওই যে যার কাছ থেকে কাহিনীটা শুনছে ইমাম সাহেব, তিনি বলেন যে ঠিক আছে, তার মানে কি বুঝলাম যে ছেলেটা মানে ওই কবিরাজ ওই ছেলের কাজ করেছে, তো তার সাথে এরকম মানে সে এরকম মারা গেল কিভাবে? বলে যে জি, এখানে একটা অ্যাক্সিডেন্টাল ব্যাপার হয়েছে, এখানে কিছু একটা কাহিনী ঘটেছে এবং যেই কারণে মানে সমস্যা হয়। তো ইমাম সাহেব বলে কি সমস্যা, মানে সে এরকম মারা গেল কিভাবে? বলে যে জি, এখানে একটা অ্যাক্সিডেন্টাল ব্যাপার হয়েছে, এখানে কিছু একটা কাহিনী ঘটেছে এবং যেই কারণে মানে সমস্যা হয়। তো ইমাম সাহেব বলে কি সমস্যা হয়? বলে যে ওই ছেলেকে কবিরাজ বলেছিল যে তুমি কিছু জিনিস নিয়ে আসবে আমাদের কাছে এবং সেই জিনিসের মধ্যে একটা জিনিস করবা
যে তোমাকে অমুক সময় যে অমুক একটা মানে একটা জিনিস নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে যে কোনো একটা কবরস্থান থেকে যে কোনো একটা জিনিস নিয়ে আসতে বলে তাকে, এবং সেই জিনিসটা মানে যেটা বলে সেটা সে সঠিকভাবে আনতে পারে না। সে সেটা আনতে যাওয়ার সময় যেটা করে সেটা সে ভুল করে, সে একটা মানে আরো অন্য জিনিস নিয়ে আসে, এবং সেখানেই তাদের এই জাদুবিদ্যাতে একটু সমস্যা হয়ে যায় আর কি। তো এই সমস্যাটা যখন হয় তখন কবিরাজ তার কাজটা করতে চায় না, বলে যে তুমি অলরেডি একটা তালগোল পাকাইছো এবং এটাতে একটা সমস্যা হবে আমাদের, তো এই কাজটা ভুল হয়ে যাচ্ছে। ওই যে ছেলেটা তখন বলে যে অনেক রিকোয়েস্ট করার পরও কবিরাজ লাস্টে আর কোনো কথা, লাস্টে বলে আচ্ছা ঠিক আছে, যেহেতু টাকার অফার আছে, এবং এটাতে কবিরাজ বেশ রাজি হয়ে যায়। এবং তখন নাকি ওই তারা বসে, তাদের এই সাধনায় বসে, এবং সাধনায় বসে কবিরাজ যেটা করে তাকে নিয়ে একটা বনের মধ্যে, একটা জঙ্গলের মধ্যে চলে যায়, একটা মানে বনের মতো একটা জায়গায় যেখানে গাছগাছালি আছে, এবং মানে তার ডেজিগনেটেড একটা জায়গায় আর কি। তো সেখানে বসে কবিরাজ যেটা করে যে আপনার একটা জায়গায় যেখানে গাছগাছালি আছে, এবং মানে তার ডেজিগনেটেড একটা জায়গায় আর কি। তো সেখানে বসে কবিরাজ যেটা করে যে আপনার সে সাধনা করে, এবং সে সাধনা করে একসময় সে ওই মানে বেশ একটা আগুনের কুণ্ডলি জ্বালায় কাজ করে, এবং সেখানে সে সেই একটা জিনকে সামন করে আর কি। তো সেই জিন আসার পরে জিনকে সে একটা কাজ দেয়, এবং কাজটা হচ্ছে যে এরকম সেই ছেলের মানে ওই মেয়েকে সে করার জন্য আর কি, বশ করার জন্য। তো যেটা হয় যে সেই জিনটা এখান থেকে সে চালান দিয়ে দেয়, এবং এদিকে দেখা যাচ্ছে যে ওই যে সেই মেয়েটা যাকে ইটা করেছিল, তারা জাদুটা করেছে, সেই মেয়েটা একটা মেডিকেল কলেজে পড়তো, এবং সে দেখা যাচ্ছে যে প্রথম যেদিন হয় সে খুব মানে একদিন হঠাৎ করে তাকে ওখান থেকে খবর আসে যে সে খুব অসুস্থ হয়ে গেছে, মনে হচ্ছে যে সে মানে বেশ সিক, এবং তাকে কেউ মানে কি মানে মনে হচ্ছে যে ঘুমের মধ্যে কেউ মারছে, এরকম একটা ব্যাপার তার চলে আসে। এবং তার সাথে যে থাকে, রুমমেটরা থাকে, দেখে যে সে প্রায় বেহুশের মতো পড়ে থাকে, তার কোনো হুঁশ নেই। এরকম অবস্থা দেখে তারা ওই মেয়ের ফ্যামিলিকে খবর দেয়, এবং মেয়ের ফ্যামিলি একসময় এসে সেই মেয়েকে নিয়ে আসে বাড়িতে, এবং আসার পর থেকে দেখে মেয়ে অসুস্থ হয়ে গেছে, নড়াচড়া করতে পারে না, সে কেমন একটা হয়ে থাকে। তখন তারা যেটা করে, তারা একজন আলেমকে খবর দেয় আর কি, এই ব্যাপার দেখানোর জন্য। তারা মেডিকেলি মেয়ে অসুস্থ হয়ে গেছে, নড়াচড়া করতে পারে না, সে কেমন একটা হয়ে থাকে। তখন তারা যেটা করে, তারা একজন আলেমকে খবর দেয় আর কি, এই ব্যাপার দেখানোর জন্য। তারা মেডিকেলি ডাক্তাররা তেমন কিছুই তাকে বলতে পারছে না, ডাক্তার দেখায়, তো ডাক্তাররা রেস্টের ওষুধ দেয়, আর কিছুই দিচ্ছে না। তো সেই সময় যখন একটা আলেমকে দেখায়, সে আলেম দেখে বলে যে আপনার মেয়েকে তো কেউ জাদুটোনা করছে। তো তখন সে আলেমের কাছে করে, এবং আলেম তখন বলে যে এটা করছে আপনাদের আত্মীয়র মধ্যেই কেউ। তো ওই ছেলেকে ডাকানো হয়। তো ওই ছেলে এই ডাকানোর পরে ছেলেটাকে ডাকায় জিজ্ঞেস করা হয় যে তুমি এরকম করছো। ছেলেটা বলে যে না, আমি এরকম কিছু করি নাই, তবে আমি ওকে করতে পারি, যদি আমার সাথে বিয়ে দেন তাহলে আমি চেষ্টা করবো ঠিক করে দিতে। তো আলেম তাকে বকা দেয়, বলে যে তুমি এটা ঠিক করবা নাকি তোমার বিরুদ্ধে ব্যবস্থা নিব। তো ছেলেটা কেয়ার করে না, সে ব্যাপারটাকে বেশ সিলিভাবে নিয়েই বলে যে ওকে, আমি এরকম আমি যেরকম আছি সেরকমই থাকবো, আমি এটা নিয়ে কোনো কিছু করবো না। আলেম বলে আমি জানি যে তুমিই করছো কিছু। যাই হোক, এগুলো বলে আলেম তখন কোনো কথা না বলে যে আমি পাল্টা ব্যবস্থা নিচ্ছি। তো উনি তখন সেই মেয়ের বাবাকে বলে যে আপনাকে আমি দিচ্ছি কিছু দিচ্ছি, আপনার ওই পানি দিচ্ছি, পড়া পানি, এবং কিছু তাবিজ দিচ্ছি, এবং সেটা আপনার মেয়ের সাথে রাখবেন, এবং আপনার ঘর বন্ধ করে দেন। আলেম তার ঘর বন্ধ করে দেন, বলে যে ঘর থেকে বেরোতে দিবেন না মেয়েকে। আর ওই পানি দিচ্ছি, পড়া পানি, এবং কিছু তাবিজ দিচ্ছি, এবং সেটা আপনার মেয়ের সাথে রাখবেন, এবং আপনার ঘর বন্ধ করে দেন। আলেম তার ঘর বন্ধ করে দেন, বলে যে ঘর থেকে বেরোতে দিবেন না মেয়েকে, আর এই পড়া পানি খাওয়াবেন, এটাতে গোসল করাবেন। আর সে আরেকটা জিনিস লিখে দেয় ওই ইসের কাছে, সেই মেয়ের বাবাকে, বলে যে আপনি অমুক দিন অমুক রাস্তায় দাঁড়াবেন, সেখানে ঘোড়ায় করে কেউ একজন আসবে, যদি আপনি তাকে সালাম দিবেন এবং তার হাতেই কাগজটা দিয়ে দিবেন আপনি। তো তিনি বলেন যে এটা কি, বলে এটা আপনার জানার দরকার নেই।
তো মেয়ের বাবা সেই অনুযায়ী কথা শোনেন, এবং তিনি সেরকম একটা সময়, যেদিন নাকি সেই আলেম সাহেব বলে গিয়েছেন, আলেম ওনাকে বলেছেন যে অমুক জায়গায়, তো সেরকম একটা জায়গায় উনি ঠিক সেরকম সময়, আলেমের বলার সময় রাতের বেলা, যে উনি দাঁড়িয়ে আছেন এবং অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, দেখছেন যে আশেপাশে কিচ্ছু নাই, মানে বেশ শুনশান একটা নীরবতা। এবং উনি একসময় ক্লান্ত হয়ে যান যে আসলে এই জায়গায় আমি দাঁড়ায় আছি, এখানে আসলে মানে কেমন একটা মানে জিনিস, আমি কি আসলে বোকামি করতেছি কোনো, উনি যেটা বললেন এটা কেমন হচ্ছে। তো এই সময় উনি হঠাৎ করে শুনতে পান মানে হালকা ঘোড়ার ডাক এবং ঘোড়ার খুরের আওয়াজ দূর থেকে আসছে, এবং তিনি তখন না একটু ভয় পেয়ে যান, কারণ পুরো নির্জন জায়গায় কেউ নাই। এবং উনি যখন মানে আর কি এর মধ্যে থেকে অন্ধকারের মধ্যেই ওনার মনে হচ্ছে অন্ধকারের মধ্যে মিলেমিশে আরো অন্ধকার কিছু একটা আসছে, এবং উনি যখন মানে আর কি এর মধ্যে থেকে অন্ধকারের মধ্যেই ওনার মনে হচ্ছে অন্ধকারের মধ্যে মিলেমিশে আরো অন্ধকার কিছু একটা আসছে, এবং এই ঘোড়ার শব্দ উনি শুনতে পাচ্ছেন, ওনার কাছে আসছে। এবং একটা সময় উনি দেখেন হঠাৎ করে মনে হলো উদয় হলো ওনার কয়েক ফিট দূরে বিশাল কালো ঘোড়া, এবং সেই ঘোড়ার পিঠে একজন মানুষ বসা, এবং তাকে দেখে বোঝা যাচ্ছে না কিছু, অবয়ব একটা মানুষের অবয়ব। সে হাতটা বাড়িয়ে দেয়, বলে উনি দেখে সালাম দেয়, সে সালামের উত্তর দেয়, দিয়ে হাতটা বাড়িয়ে দেয়। উনি দেখেন যে একটা হাত আসছে, এবং হাতটা বেশ বড়, এবং হাতটা মানে বেশ কভার্ড একটা হাত, হাতের এই পর্যন্ত দেখা যাচ্ছে না, কোনো একটা কাপড় দিয়ে পরা ঢাকা আর কি। তো উনি জাস্ট কাগজটা ওই হাতে দিয়ে দেয়, এবং সেই হাতটা সেই কাগজটা নিয়ে মানে তাকে বলে মানে চলে যেতে বলে। তো উনিও চলে আসে, উনি দেখে ঘোড়াটা সামনের দিক যেতে উনি আর কোনো শব্দ পান না। যাই হোক, উনি বাসায় চলে আসেন, এসে উনি মানে হাত ছেড়ে বাঁচেন, মনে করে যে আমি কি দেখে আসলাম, কি করে আসলাম। তো এরপর ওই আলেমের সাথে পরদিন যোগাযোগ করে যে আমি এটা তো দিছি, বলে যে আপনি দিচ্ছেন, এখন আপনার কাজ শেষ, আপনার এখন এটা নিয়ে চিন্তা করতে হবে না, আপনি ঠিক থাকেন। তো এর পরদিন থেকে যেটা হয়, ওনার মেয়ে আস্তে আস্তে সুস্থ হতে থাকে, এবং তার আস্তে আস্তে তার প্রবলেমগুলো চলে যেতে থাকে, তার শরীরে যে জ্বর আসতো বা সে পড়ে থাকতো সেগুলো সব আস্তে আস্তে সুস্থ হয়ে যেতে থাকে। এবং তারা দেখে যে মেয়ে কথা বলছে এবং স্বাভাবিক, এবং মেয়ের কাছে জিজ্ঞেস করে তারা যে আসলে তোমার আস্তে আস্তে সুস্থ হয়ে যেতে থাকে, এবং তারা দেখে যে মেয়ে কথা বলছে এবং স্বাভাবিক, এবং মেয়ের কাছে জিজ্ঞেস করে তারা যে আসলে তোমার কি হয়েছিল, মানে মেয়ে কিছু বলতো না এর আগে। বলে মেয়েটা তখন বলে যে আমি যেটা হয়েছিল, আমি একদিন সন্ধ্যার সময় আমি করিডোর দিয়ে আসতেছি, হঠাৎ করে আমার মনে হলো পিছনে কিছু একটা গর্জন করতেছে, মানে জোরে জোরে শ্বাস ফেলতেছে, মানে আমি হেঁটে আসতেছি, হঠাৎ মনে হলো আমার পিছনে কিছু একটা জোরে শ্বাস ফেলতেছে, লাইক গরু জোরে জোরে শব্দ করে সেরকম কিছু একটা। তো আমি ভয় পেয়ে পিছিয়ে তাকাই, তখন দেখি একটা বিভৎস মুখ, চোখ দুটো জ্বলতেছে, আমাকে চেপে ধরে দেয়ালের সাথে, এবং আমাকে মানে চেপে ধরে মনে হয় যে একটা মানে আষাঢ় দেওয়ার মতো করে ফেলে, এবং আমার চোখ আস্তে আস্তে অসাড় হয়ে যায়, আমি আসলে কিছুই মনে করতে পারি না তারপর আমি যেটা মনে করি আমি আমাদের ঘরে। তার বলে তাহলে তুমি এই কয়দিন যে তুমি যে ছিলে তাকাইছো এগুলো কিছু বুঝো নাই? বলে না, আমি এই কয়দিন শুধু ওই জিনিসটাকেই দেখতাম, হঠাৎ করে আমি এখন দেখছি না এটা। তো এটা বলার পরে বাবা মা যাক শান্তি পায়, মনে করে যে মেয়ে তো আসলে এটার থেকে রক্ষা পেলো। মেয়েকে বলে যে বাবা তুমি বাসার বাইরে যেও না। তারা মেয়েকে চেষ্টা করে ঘরের মধ্যে রাখতে, এবং সেই হুজুরের সেই পানি খাওয়াতে থাকে তাকে, এবং ওইভাবে রাখে। তো মেয়েটা মোটামুটি সুস্থ হয়ে যায়, হুজুরের সেই পানি খাওয়াতে থাকে তাকে, এবং ওইভাবে রাখে। তো মেয়েটা মোটামুটি সুস্থ হয়ে যায়, বাসা থেকে যদিও বের হয় না। বাট যেটা হয়, তারা খবর পায় যে তাদের পাশের যে চাচাতো বাড়ি, চাচার মানে তার ভাইয়ের যে বাড়ি, চাচাতো ভাই যে ছেলেটা, সে আস্তে আস্তে নাকি অসুস্থ হয়ে যাচ্ছে, এবং ওই মেয়েটা যেরকম হয়েছিল ঠিক সেইভাবে অসাড় হয়ে গেছে ছেলেটা। এবং মানে খুবই ব্যাপার, কোনো ডাক্তার এসেও কিছু করতে পারতেছে না সেখানে। এবং ছেলেটা নাকি ওরকম করে মানে দ্বিতীয় দিনের দিন ফ্যানা উঠে যায় মুখ দিয়ে, এবং সে কিছু করতে পারতেছে না। এবং সবাই ফাইন্ড আউট করে যখন তার মুখে ফ্যানা উঠে গেছে, তাকে কেউ ডাক্তার কবিরাজ কিছু বলতে পারতেছে না। এই সময় গ্রামের একজন আলেমকে ডাকা হয়, ডেকে জিজ্ঞেস করা হয় যে তার বাবা মানে ছেলের বাবা জিজ্ঞেস করে যে ওর কি হয়েছে, ওকে একটু দোয়া করে দেন। বলে যে আসলে আপনার ছেলে দেখে বোঝা যাচ্ছে সে কোনো একটা কুফরি কালাম করছিল, এবং সেই কারণে তার শাস্তি হইতেছে, এটা আসলে আমাদের কিছু করার নেই। এবং ঠিক দেখা যাচ্ছে যে তার যখন এরকম মুখ দিয়ে ফেনা উঠতেছে, এরকম সময় কোত্থেকে একটা সাপ আসে বড়, এসে ছেলেটার পাশে পেঁচিয়ে কুণ্ডুলি পাকিয়ে ফনা তুলে থাকে, এবং প্রচন্ড জোরে ফোঁস করছে, এবং কালো রঙের একটা সাপ। এবং এই সাপটা দেখে সবাই ভয় পেয়ে যায়, কেউ কাছে যেতে সাহস পায় না, মানে কেউ তাড়াবে
জোরে ফোঁস করছে এবং কালো রঙের একটা সাপ, এবং এই সাপটা দেখে সবাই ভয় পেয়ে যায়, কেউ কাছে যেতে সাহস পায় না, মানে কেউ তাড়াবে, তাদের মধ্যে যখন হট্টগোল পড়ে যায় এরকম একটা সময় তারা দেখে যে ছেলেটা মারা গেছে, ছেলেটা চলে গেছে, মানে তার আর জান নেই, সে মারা গেছে, এবং সাপটা ওখান থেকে চলে যায়। সাপটা যাচ্ছিল না ওখান থেকে, সাপটা ওখানে ছিল। তো তখন ওই ইকে নিয়ে আসা হয়, গ্রামের যে সেই আলেম ছিলেন তাকে আনা হয়। তিনি এনে বলেন, সাপকে বলেন যে তুমি এখান থেকে চলে যাও, সে যা করছে তার শাস্তি তার কবরে হবে, তুমি এখানে বসে থেকো না, এভাবে বলেন আর কি। তো বলার পর সাপটা নাকি সেখান থেকে চলে যায়। আর তারা তারপর ওই লাশটাকে সৎকার করতে যান। তো যখন লাশটাকে সৎকার করেন, মানে খুবই অবস্থায় কেউ পড়তে রাজি না, এবং কেউ মানে নাকি তার পড়তে রাজি ছিল না। তো এই সময় ওই আলেম লাস্টে বলে যে না, উনি পড়বেন আর কি, তার জানাজা। তো এরকম অবস্থায় তাকে অনেক কষ্টে মাটি করে তাকে কবর দেওয়া হয়, এবং যখন তার কবর নাকি মাটিতে শোয়ানো হয়েছে, তাকে উঠে যাচ্ছে, সবাই উঠে যে মাটি দিবে, এই সময় নাকি প্রত্যেকে একটা সাপ আবার এসে সে কবরে ঢুকে যায়, এবং সেটা দেখে আর কেউ কিছু বলে না, কবর দিয়ে দেয় তাকে। এবং তখনই আলেম বলে যে আসলে এই ছেলেটা আসলে খুব খারাপ কাজ করছিল কোনো, এবং যেটার ফল এরকম হচ্ছে। যাই হোক, তাকে মাটি দেয়, মাটি দিয়ে তারা সরে আসে ওখান থেকে, এবং ওই জায়গার ওই তার কবরের আশপাশ দিয়ে কোনো পশু পাখি হাঁটতো না, ভয়ে সরে আসে ওখান থেকে, এবং ওই জায়গার ওই তার কবরের আশপাশ দিয়ে কোনো পশু পাখি হাঁটতো না, ভয়ে, মানে কোনো পশু পাখি ওখানে গেলেই নাকি চোখ বড় বড় করে তাকিয়ে থাকতো, সরে যেত। তো যেটা হয়, এটার দু একদিনের মধ্যেই নাকি সেই যে কবিরাজ হঠাৎ সে অসুস্থ হয়ে যায়, এবং তার মুখ দিয়ে এরকম ফেনা ওঠে, এবং সে খুব ভয়ঙ্কর অবস্থায়, মানে একদম অবস্থা খারাপ হয়ে যায়, এবং তার মৃত্যু যন্ত্রণা ছটফট করতে থাকে সে, এবং সে এক পর্যায়ে মারা যায়। এবং সে মারা যাওয়ার পর যেটা হয়, তখন নাকি তাকে কোনো আলেম আসে, দেখেই নাকি তাকে আর কেউ তার জানাজা পড়তে রাজি না, তাকে করতে রাজি না। এবং এই কারণেই তার এই সাগরিদগুলা চলে আসছে ওই ওখানকার যিনি হুজুর, তার কাছে দূরে এসে তাকে বলছে, এবং ওই হুজুরের বেশ নাম ডাকছিল, তাকে বলেন যে আপনি একটু আমাদের এই হেল্পটা করেন, ওনাকে আপনি করে দেন, আপনি যেটা উচিত একজন মানুষের তো করা। তো হুজুর তখন কিছু মনে করে উনি যান, উনি বলে যাচ্ছে আমি যাব। উনি যান, উনি যে দেখে যে ওই যে বাসাতে আসলে জানাজাটা হবে সেখানে মানুষ নাই কোনো। উনি বলে যে এরকম একটা মানুষ মারা গেছে, এখানে মানুষ নেই, এটা কেমন কথা? তো তারা বলে যে হুজুর এখানে কারণ আছে, আপনি আসেন, অন্য কেউ না থাকলে আপনি এসে দেখেন। তো ওই হুজুর আস্তে আস্তে হেঁটে হেঁটে যান, যে ওনাকে লাশের কাছে নিয়ে যান। যখন লাশের মুখের উপর থেকে কাপড়টা সরান, তখন উনি হুজুর আটকে উঠে উনি পিছিয়ে যান দু এক পা। উনি দেখে শুনি উনি আল্লাহু আকবার বলে সরান, তখন উনি হুজুর আটকে উঠে উনি পিছিয়ে যান দু এক পা। উনি দেখে শুনি আল্লাহু আকবার বলে সরে আসেন, এবং তিনি নাকি বলেন যে আমি আসলে এই ডেড বডির আমি গোসল দিব না, আমার গোসল দেওয়ার কোনো ইচ্ছা নেই, গোসল তোমরা কাউকে দিয়ে করাও, আমি জাস্ট তোমাদের জানাজা পড়ে চলে যাব। তো যাই হোক, তো হুজুরকে জিজ্ঞেস করেছিল যে কেন আপনি আসলে আটকে উঠছিলেন কেন? তো হুজুর বলেছিল যে ওই ডেড বডির চেহারাটা নাকি সাপের মতো হয়ে গিয়েছিল, অনেকটা মানে খুব কুৎসিত বিভৎস একটা চেহারা হয়ে গিয়েছিল, কাইন্ড অফ লাইক সাপের মতো দেখতে লাগছিল, এবং উনি তাতে খুব আটকে উঠেন। এবং তারপরে ওই লোককে গোসল করায় অন্যরা, এবং নিয়ে আসে, এবং এই কারণেই কিন্তু ওই বাড়ি হালকা করে দিয়েছিল, কাউকে যাতে না দেখানো লাগে। তো তারপর সেই কবিরাজকে নিয়ে আসা হয়, এনে যখন তাকে কবর দিবে, কবরের কাছাকাছি যেয়ে দেখা যায় যে কবরটা নাকি ছোট হয়ে গেছে, মানে যে কবর যে এরকম হয় মানুষের শরীরের লেন্থের হয়, সেটা না, কবরটা ছোট হয়ে গেছে। এবং সেই কবর দেখে তখন ওই হুজুর বলেন যে আসলে কিছু করার নেই। কবরের ওইকে জিজ্ঞেস করে তুমি কবর এত ছোট করে কাটছো কেন? সে বলে যে আমি কবর ছোট করে কাটিনি, আমি যতই কাটি কবর এরকম বাড়ে না, এতটুকুই থাকে। তখন বলছে ঠিক আছে, কবর দিয়ে দাও, কিভাবে দিবা? দরকার হলে ভাঁজ করে এটার মধ্যে ঢুকাও। তখন তাকে ভাঁজ করে এটার মধ্যে ঢুকানো হয়, এবং উঠে সেই মাটি তাকে চাপা দেওয়া হয়, এবং মাটি যখন চাপা দিচ্ছে ভাঁজ করে এটার মধ্যে ঢুকাও, তখন তাকে ভাঁজ করে এটার মধ্যে ঢুকানো হয়, এবং উঠে সেই মাটি তাকে চাপা দেওয়া হয়। এবং মাটি যখন চাপা দিচ্ছে, মাটি চাপা দিয়ে ওঠার সাথে সাথে নাকি ভেতরে মনে হলো যে খুব একটা শব্দ তারা পায় ভেতর থেকে, কবরের ভেতরে, যেমন যদি কারো হাড্ডি গুড্ডি ভাঙার মতো শব্দ থাকে, সেরকম কিছু একটা পায়। এবং তখন হুজুর তাড়াতাড়ি ওখান থেকে দোয়া পড়ে তিনি চলে আসেন। তো তিনি পরে বলেন যে আসলে
এইটা তার হয়েছে যে সে কুফরি কালাম করতো এবং এত কুফর সে করেছে সেটার ফলশ্রুতিতেই সে এই শাস্তিগুলো পেয়েছে এবং এটা এই শাস্তিগুলো তার এই জন্যই হয়েছে এবং সে যে তাদের দুজনের যে এরকম মৃত্যু হলো আকস্মাৎ সেটা হচ্ছে যে তারা ওই অন্য আলেম যেটা করেছিলেন যে ওই জিনদের যে ছিল সর্দার ছিল তাকে ডেকে এনে তার কাছে আর কি ওই বিষয়ে তিনি আর্জিটা দিয়েছিল যে তোমাদের মধ্যেকার একজন এরকম কেউ করতেছে বা এরকম কিছু একটা উনি করেছিলেন যেটার কারণে আসলে তাদের এই অবস্থাটা হয় এবং তাদের এই উল্টা শাস্তি হয় এবং তাদের এই বাজে পরিণতি হয় হচ্ছে তাদের এই কুফরি কলম চর্চা করার কারণে তাদের লাস্টে এই একজনের কবরে সাপ ঢুকে যায় আর একজনের কবর ছোট হয়ে যায় এবং চেহারা বিকৃত হয়ে যায় শেষে। তো এটাই ছিল আল মামুনের শেয়ার করা কাহিনী এবং আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কাহিনীর ডিটেলস অনেক কিছু বলিনি কারণ আমি এগুলো পছন্দ করি না ডিটেলস বলা। আশা করি তারপর আপনাদের ভালো লেগেছে আর আমি চাইবো আপনার কাহিনীর ডিটেলস অনেক কিছু বলিনি কারণ আমি এগুলো পছন্দ করি না ডিটেলস বলা। আশা করি তারপর আপনাদের ভালো লেগেছে আর আমি চাইবো আপনারা ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ব্যাপারগুলো থেকে দূরে থাকেন। যদিও অনেকের রিকোয়েস্টে এবং যারা কাহিনী শেয়ার করছেন তারা বেশিরভাগই এই ব্ল্যাক ম্যাজিক রিলেটেড কাহিনীগুলো শেয়ার করছেন। তো যতটুকু পারছি আমি এটা রাগ ঢাক রেখে আপনাদের কাছে বলছি, আমি ডিটেলস শেয়ার করতে চাই না। আই ডোন্ট লাইক টু শেয়ার ডিটেলস অ্যাবাউট দিস থিংস। তো যাই হোক, আশা করবো আপনারা জিনিসটা কতটা খারাপ সে সম্বন্ধে একটা আন্দাজ সবসময় করেন এবং আশা করি আপনারা এগুলো থেকে দূরে থাকবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সেই দোয়া করছি এবং আমি আপাতত চলে যাচ্ছি। আমি আল বি ব্যাক উইথ ভয়েস ক্লিপ অফ ডাক্তার শুভ এবং ডাক্তার শুভর ভয়েস ক্লিপ আমরা শুনবো। তা আমি আপাতত চলে যাচ্ছি এবং ফিরে আসছি ডাক্তার শুভর ভয়েস ক্লিপ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। আসসালামু আলাইকুম বাবু ভাই, আশা করি ভালো আছেন। আমি আবারও ডক্টর শুভ বলছি। আজকে যে কাহিনীটা শেয়ার করব সেটা হচ্ছে কুমিল্লার একটা দিঘিকে কেন্দ্র করে। এটা হচ্ছে আপনার ক্যান্টনমেন্টের পাশে অবস্থিত, ময়নামতি ক্যান্টনমেন্টের পাশে আন্ডার টাইগার লাইন, মানে যেটা হচ্ছে আপনার ওই ক্যান্টনমেন্টের দুটো ভাগ আছে, একটা হচ্ছে আপার টাইগার লাইন, একটা হচ্ছে আন্ডার টাইগার লাইন। এটা হচ্ছে আপনার, আমি 2005 সালের কথা বলছি, 2005 সালের ঘটনা এটা। ও তখন আমি কুমিল্লা বয়েজ স্কুলে পড়তাম, ক্যান্টনমেন্টের ভিতরে ওটাই ওটাও তখন আমি ক্লাস 5-এ পড়তাম। তো তখন ঘটনাটা আমার আসলে আব্বা মার কাছ থেকে শোনা, মানে আমিও তখন প্রত্যক্ষ করেছি বা শুনেছি, কিন্তু মানে তখন এতটা বুঝতাম না। এরপরে আব্বা মা যখন আমার কাছে এক্সপ্লেন করে তখন আমি ঠিক বুঝতে পারি। তো আমি আপনাকে আগে বর্ণনাটা দিই। হ্যাঁ, আন্ডার টাইগার লাইনটা হচ্ছে ওই একটু মানে পাহাড়ের পাদদেশে অবস্থিত। তো যেখানে আন্ডার টাইগার লাইনের যে কোয়ার্টারগুলো অথবা যে বিল্ডিংগুলো, এর পাশে আবার হচ্ছে আপনার মানে ওই তার কাটা দিয়ে আপনার মানে ব্যারিকেড দেওয়া, এর পাশে হচ্ছে আপনার মানে ক্যান্টনমেন্টের বাইরের এরিয়া। তো 26 নম্বর গেট, মানে এরকম 1, 2, 3 এরকম করে আপনার গেট নাম্বার ছিল প্রায় 30 থেকে 40টা। মানে ক্যান্টনমেন্ট থেকে আপনার ওই গেটগুলো দিয়ে আপনার বাইরে যাওয়া যেত। তো আমরা যে বিল্ডিংয়ে থাকতাম ওটার পাশে একটা ছোট টিলা ছিল। হ্যাঁ, তো ওই কয়েকটা টিলা একসাথে ছিল, তো ওগুলো আবার পার হয়েও ওই পাশে যাওয়া যেত। হ্যাঁ, তো ঠিক 26 নম্বর গেটটা দিয়ে ঢুকে আপনার ওই আনন্দরাজার দিঘিতে যাওয়া যেত। আবার ওই টিলাগুলো ক্রস করে যাওয়া যেত, ওইখানে কোনো মানে ব্যারিকেড দেওয়া ছিল না। সো আমরা অনেকেই এখনও মনে আছে যে আমরা ছোটোবেলায় কয়েকজন খেলাধুলা করতে করতে ওই টিলাগুলো দিয়ে, ওখানে আবার ওই টিলাগুলোর জায়গায় জায়গায় আর্মিদের চেকপোস্ট থাকতো। তো আমাদের ক্যান্টনমেন্টের ছেলে ভিডিও তো আপনি খেয়াল করলে দেখতে পারবেন যে ওইখানে 2-3টা ঘর আছে। তো ওইগুলো হচ্ছে ওইখানে ওই দিঘিতে মাছ চাষ করা হতো। আর ওখানে 2জন গার্ড সবসময় থাকতো, ওরা মানে রাতেও সকালে মানে ওদের এক্সচেঞ্জ করে করে ডিউটি করতো, কিন্তু সবসময় 2জন থাকতো। তো ওই দিঘিটা নিয়ে একটা মানে দিঘিটার বদনাম ছিল হচ্ছে আপনার ওই দিঘিটাতে নাকি মানে যে কোনোভাবেই হোক প্রতি বছর কেউ না কেউ মানে মারা যায়। তো 2000 সালের প্রথম দিকে আমরা যখন যাই, আমি কুমিল্লায় মানে যাই, আমি প্রথম রেকর্ডিংয়ে বলেছিলাম আমার বাবা আমার একজন আর্মি পার্সন ছিলেন। তো ওই সুবাদে আমাদের ওখানে যাওয়া হয় 2005-এর প্রথম দিকেই। তো এরপরে আস্তে আস্তে এই কথাগুলো আমরা অনেকবারই গিয়েছি, ওই দিঘির ওই পাড়ে গিয়েছি, ওইখানে লোকজনের সাথে, যখন আমার বাবা মাও গিয়েছে ওইদিকে। হ্যাঁ,
তো তখন শুনতে পারি সব, মানে আমার বাবা মার কাছে ওই লোকরা বলেন যে প্রতি বছরই নাকি এখানে কেউ না কেউ মারা যায় কোনো না কোনোভাবে ওই দিঘিতে, মানে তো এটা নিয়ে অনেক কি সবাই মানে ওইখানে একটা ব্যানারও টাঙিয়ে রাখতে হতো যে এই দিঘিতে যাতে সাঁতার কাটা নিষেধ, মাছ চাষ হয় এভাবে, মানে এখন সরাসরি করে বলা যায় না কাউকে, তো সাঁতার কাটা নিষেধ এভাবে ব্যানার টানিয়ে রাখতো, পোস্টার টানিয়ে রাখা হতো। তো আমরা সব সময় শুনে আসতাম যে দিঘিতে এরকম মারা যায়, কিন্তু কখনোই এরকম কাহিনী মানে আমার থাকা অবস্থা যতদিন থাকছে আব্বা অফিসে ছিল, তো পাশে আন্টি আমাদেরকে এসে বলে যে আমার কাছে এসে বলে যে দিঘিতে 4 জন ছেলে ডুবে মারা গেছে। এটা শোনার পরে আম্মু অনেক স্বাভাবিক ভয় পেয়ে যায়, আমিও ভয় পাই, কারণ তখন আমি ছোট ছিলাম আর এসব স্টোরি শুনে আসছিলাম। তো এর পরের কাহিনীটা হচ্ছে মানে যেটা শুনতে পারি আমরা, ওইখানে আমার আব্বাও গিয়েছিল ওই নিজের পরে, মানে ওখানে ওই ছেলেগুলো লাশ দেখতে, কিন্তু আমাকে বা আম্মাকে নেওয়া হয়নি, ওখানে আমরা ভয় পাবো বলে তাই। তো এরপরে যেটা শুনতে পারলাম যে ওইখানে ওই এলাকার স্থানীয় 4 জন ছেলে, তারা ওই যেহেতু মাছ চাষ করা হয়, তো দিঘির যে ওই ঘরগুলোর ওইখানে পাশের ঘাটে সবসময় 2টা নৌকা, 1টা বা 2টা নৌকা থাকতোই। তো কোনো মানে কোনো মাছ ধরতে গেলে তখন নৌকা নিয়ে জাল দিয়ে ধরতো অনেক সময়। তো ওই নৌকা মধ্যে একটা নৌকা নিয়ে 4 জন ছেলে ঠিক তখন আপনার দুপুর 1টা বা 1:15 এরকম টাইমে, মানে জোহরের আজানের পরপরই তারা আসে, এসে ওই নৌকা নিয়ে তারা মানে পুকুরে বলে যে চাচা আমরা একটু পুকুরে নৌকা চালাবো। তো ওইখানে যে চাচা, তাদেরকে স্থানীয় ওরা চিনতই, আর ওরা প্রায় আপনার একজন 9-10-এ পড়ুয়া ছেলে ছিল, ভালোই বড় ছিল। তো উনি মানে ওরা সাঁতারও পারত, মানে একদম গ্রামের ছেলে। তো চিৎকার আওয়াজ পান, উনি তাড়াতাড়ি রান্না ফেলে, যে গার্ড উনি ছিল উনি মানে দূর থেকে দেখেন যে নৌকাটা উল্টে আছে, আর মানে পানিতে ঝাপটাঝাপটি মানে একটা দৃশ্য দেখতে পাচ্ছেন উনি, যে ছেলেগুলো স্ট্রাগল করছে অনেক, মানে নৌকা ঠিক কোনোভাবে উল্টে যাওয়ার কারণে। তো উনি এটা দেখে একটু ভয় পান, সাথে উনি একটু মানে উনি দিশেহারা হয়ে যান আসলে কি করবেন। তো আপনার ওই যে বলেছিলাম যে টিলার ওই পাশে, উনি দৌড় দিয়ে টিলার ওই পাশে যে আর্মির চেকপোস্ট থাকে বলেছিলাম, ওইখানে যান, আর্মিদের ডাক দেন। তো সাথে 3-4 জন সোলজার সাথে উনিও, তারা সবাই ঝাঁপ দেয় ওখানে। তো ঝাঁপ দিয়ে ওনারা শুধু একজনকে মানে নিয়ে আসতে পারেন, একজনকে খুঁজে পান। বাকি এরপরে ওনারা মানে 15-20 মিনিট আরো খোঁজাখুঁজি করেন, একজন ওই ছেলেটার সাথে দাঁড়ান, আর বাকি 3-4 জন আরো 15-20 মিনিটের মতো ডুব দিয়ে একদম খোঁজাখুঁজি করেন, কিন্তু পান না। তো ওনারা আরো হেল্পের আশায়, মানে এটা তো জাস্ট ইমিডিয়েট স্টেপ ছিল, আরো হেল্পের আশায় ওনারা করেন কি মানে পারে আসেন, উঠে আসেন বাকি 3-4 জন যারা আর্মির সোলজার ছিল। তো মানে ওই ছেলেটাকে চেক করছিল যে বেঁচে আছে কিনা। তো ওদের ধারণা যে ওই ছেলেটা মারা গেছে, কারণ শ্বাস প্রশ্বাস নিচ্ছিল না। আসসালামু আলাইকুম, চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ঘটনা নিয়ে এসেছি। আশা করি আপনারা এই ঘটনাটা উপভোগ করবেন এবং লাইক, চ্যানেল, কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। তো ওনারা মানে অন্য হেল্প চাবেন এরকম সময়ই, মানে এর মধ্যে আপনার 10-15 মিনিট হয়ে গেছে। তো হঠাৎ করে ওই 3জনকে পরে পাওয়া গেছে, ওই 3জনকে মৃত ঘোষণা করেন, কিন্তু মানে আল্লাহ রহস্যের সহমতে ওই যে একজনকে প্রথমে পাওয়া গিয়েছিল সে বেঁচে যায়। তো কয়েকদিন পরে আসল স্টোরিটা জানা যায় ওই ছেলেটার কাছ থেকে, যে বেঁচে গিয়েছিল। তো ওই ছেলের ভাষ্য মতে মানে জানা যায় যে ওর হাতে ছিল বৈঠাটা, ওর হাতে বৈঠা ছিল, ও নৌকাটা চালাচ্ছিল। তো ও নৌকা চালাচ্ছিল, ওরা যখন মানে মাঝখানটা পার হয়, পুকুরের মাঝখানটা পার হয়ে আরেকটু সামনে যায়, হ্যাঁ, আর বাকি 3জনের হচ্ছে আপনার বাকি 3জন মানে ওই নৌকার বাইরে পা দিয়ে বসে, ওই আমরা অনেক সময় দেখি না যে ওই পা দিয়ে পানিতে অনেকে বসে আরাম পায়, পানির সাথে খেলে। তো ওরা কি করছে, ও বাকি 3জনের পা ছিল আপনার পানিতে, তো ওরা পানির সাথে খেলছিল। তো হঠাৎ করেই ওদের নৌকার পাশেই মানে ওই ছেলেটা দেখে যে একটা পাক সৃষ্টি হচ্ছে, মানে আমরা ওই নদীর মোহনায় যেরকম পাক সৃষ্টি হয় ওইরকম পাক সৃষ্টি হচ্ছে।
হঠাৎ করে দেখে ওই ছেলেটা, দেখে যে মুহূর্তের মধ্যেই মানে অনেক জোরে পাক সৃষ্টি হয়ে যাচ্ছে, আর ওদের নৌকাটা মানে ওই ওই পাকের দিকে চলে যায়। এখান থেকেই সাফারিং শুরু হবে আমি মনে করি। থেকে সৃষ্টি হচ্ছে, মানে এটা ওরা বুঝে ওঠার আগেই ওদের নৌকাটা টান দিয়ে মানে উল্টে যায়, ওরা একদম পানির নিচে চলে যায়। তো এর আর কয়েক সেকেন্ড পরে ওরা কিছুই মনে নেই যে কি হয়েছে। তো যেই তিনজন মারা যায় ওদের মানে বাবা মার কাছ থেকে পরে আমরা জানতে পারি, মানে এলাকার মানুষ সবাই জানতে পারে যে ওদের বাবা মা ওই যেখানে ওই মসজিদের যে স্থানীয় ইমাম সাহেব আছেন ওনার কাছে গিয়েছিল যে মানে এই ঘটনাটার আসলে পিছনে মানে কোনো প্যারানরমাল কারণ আছে কিনা এটা জানার জন্য, মানে কি এমন হয়ে থাকতে পারে। তো ওই হুজুর বলেন যে আমাকে 2 দিন টাইম দেন, 2 দিন পরে এসে যদি আমি পারি তাহলে আপনাদেরকে জানাবো। 2 দিন পরে আবার যায় তাদের বাবা মা। তো হুজুর যেটা বলে এটা আসলে খুবই ইন্টারেস্টিং আর খুবই ভয়ের। তো হুজুর বলে যে আসলে আপনাদের ছেলেরা জোহরের আজানের ঠিক পরপরই মানে আপনার ওই জায়গাটায় মানে আমরা যদি পুকুরটাকে 3টা ভাগ করি, তো শেষ ভাগের দিকে আর কি মানে মাঝখানের পরে একটু পরে ওখানে নাকি 5টা জিনের বসবাস আছে পানির নিচে। তো তারা ওই টাইমে আজানের পর মানে নামাজে দাঁড়িয়েছিল। তো এই বাকি 3জন যারা ওই পা দিয়ে পানিতে খেলছিল বা মানে অন্য কিছু করছিল, তো ওদের ওই মানে ওদের পাটা যে লেগেছিল ওদের ওই জিনগুলোর ঘাড়ে নামাজরত অবস্থায়। তো এই জন্য ওরা অনেক বেশি রাগান্বিত হয়ে যায় আর এবং নামাজ শেষ করার সাথে সাথেই ওদেরকে পানির নিচে টেনে নিয়ে যায়। আর যে বইটা যার হাতে ছিল একমাত্র সে মানে ওই পানিতে পা লাগায়নি দেখে একমাত্র সে বাঁচতে পেরেছে, মানে এটা ছিল হুজুরের ভাষ্য। তো এটা ছিল হচ্ছে মানে আমি কুমিল্লাতে থাকা অবস্থাতেই ঘটে যাওয়া একটা মানে ওই দিঘির ঘটনা। আর দিঘিটা নিয়ে অনেক অনেক প্রচলিত কাহিনী ওখানে ছিল, আমি আমার আব্বার কাছ থেকে এর আগে শুনেছি। মানে ওই আপনি দেখবেন যে ভিডিওটা যে আমি পাঠাবো আপনাকে, ওই ভিডিওটাতেও মানে যে করেছে উনি মানে ওই স্টার্টিং এর দিক থেকে করেছে, মানে পুকুরে যেখান থেকে শুরু হয় ওই পারে নাকি মানে মানুষ সবাই যেতে পারতো না, গেলেই কোনো না কোনো ঝামেলা হতো, যে সময় যাক না মানে শেষের আর কি স্থানীয়দের কাছ থেকে শোনা, ওইখানে যে গার্ডরা থাকতো বা মালিক পক্ষদের কাছ থেকে। তো এটা ছিল আমার স্টোরি বাবা ভাই, ভালো থাকবেন। আর দর্শকদের কাছে আমি দোয়া চাইবো, আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো থাকতে পারি। নেক্সট টাইমের পর্যন্ত ভালো থাকুন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অদ্ভুতুরে। ফিরে এলাম অদ্ভুতুরেতে আরো একবার। শুনে এলাম ডাক্তার শুভর বলা কাহিনী এবং সেই পুকুরের কাহিনী, যে পুকুরকে ঘিরে রহস্যময় সব কাহিনী প্রচলিত আছে সেটার কাহিনী তিনি বললেন। ডাক্তার শুভ আমাকে ইউটিউবের একটা লিঙ্ক দিয়েছিল এই পুকুরের সাথে, এবং অ্যাকচুয়ালি আমি সেটা শেয়ার করিনি। আর আমি চাচ্ছিও না স্পেসিফিকলি কেউ কোনো জায়গায় যাক, কাজ আমরা চেষ্টা করি যে লোকেশনগুলোর বর্ণনা মানুষ দেয় সেটাকে আমরা শেয়ার না করার চেষ্টা করি। যেটা যেখানেই আছে থাকুক, আপনারা সবাই ভৌতিক কাহিনী শুনতে যাচ্ছেন, একটা ভৌতিক থ্রিলার পেতে চান, সেটাতেই আপনারা থাকুন। আসলে মানে আসল লোকেশনগুলো সম্বন্ধে খুব একটা না জানাই ভালো আসলে, কাজ মানুষের কিউরিয়াসিটি অনেক বেশি, অনেকেই দেখা যাচ্ছে যে সেই সব জায়গায় চলে যান। তা যাই হোক, আমরা শুনে এলাম ডাক্তার শুভর কাহিনী এবং আমরা এরপরে চলে যাব আসলে কার ভয়েস স্লিপে। ওকে, এরপরে কাহিনীটা আমি শেয়ার করব। আমি আপাতত চলে যাচ্ছি এবং কয়েক সেকেন্ড এবং আইল বি ব্যাক উইথ মাই স্টোরি, সো স্টে টিউন উইথ মি। ফিরে এলাম অদ্ভুতুরেতে আরো একবার, নিয়ে এলাম আরো একটি কাহিনী এবং এই কাহিনীটি আমার সাথে শেয়ার করেছেন অনিরুদ্ধ সরকার। অর্ণব অ্যাকচুয়ালি এই কাহিনীটি তিনি শেয়ার করেছেন। তিনি লিখেছেন এটা ঢাকার গুলিস্তানের কাছে কোনো একটা জায়গায়। এখানেও আমি লোকেশনটা আপনাদের কাছে হাইড করে রাখবো, যদিও তিনি স্পেসিফিকলি জায়গাটার কথা বলেছেন কোথায় এবং কি, এবং আমি যদিও আপনাদের কাছে সেটা শেয়ার করব না। যাই হোক, গুলিস্তানেরই কোনো একটা জায়গায়, এবং এটি একটি 5 তলা ভবনকে ঘিরে কাহিনী এবং ওই ভবনেই অনেকে
কিছু ঘটে বা ঘটতো বা এখন কেউ থাকছে না, ওটা নাকি বেশ পরিত্যক্ত অবস্থায় আছে এখন, এবং মানে এমনই অবস্থা হয়ে গেছে ওখানে কেউ থাকতে পারে না, এরকম একটা অবস্থা। এবং ওই ওই বিল্ডিং এ নাকি অনেক রকমের অনেক কিছুই ভৌতিক কাহিনী হয় এবং অনেকেই শোনে, অনেকে দেখে, অনেকে ফিল করে এবং অনেকে এটার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো এরকমই একটা কাহিনী অনিরুদ্ধ সরকার অর্ণব তিনি আমার সাথে শেয়ার করেছেন, এবং এটা তার ফার্স্ট হ্যান্ড একটি লাইফের এক্সপিরিয়েন্স এবং তার খুব ছোট বয়সের কাহিনী, তিনি যখন স্কুলে পড়তেন সেই সময়কার। তো যাই হোক, আমি কাহিনীতে চলে যাচ্ছি। ব্যাক ইন 96 আই থিঙ্ক 96-97 এরকম একটা সময়ের কথা উনি লিখেছেন। তখন উনি স্কুলে পড়তেন এবং ওনার বাবা মা চাকরি করতেন, অফিসে চলে যেতেন এবং তাকে বাসায় থাকতে হতো। তো বাসায় থাকতে হতো, ওনার বাবা মা তাকে বাসার থেকে, বাসার অ্যাপার্টমেন্টের দরজাটা বন্ধ করে দিয়ে যেতেন বাইরে থেকে, যাতে উনি বাইরে না যান। তো ওই বিল্ডিং সম্বন্ধে এমনি কিছু কথা প্রচলিত ছিল, মানুষ ভয় পেত বিল্ডিংটাতে। বাসার অ্যাপার্টমেন্টের দরজাটা বন্ধ করে দিয়ে যেতেন বাইরে থেকে, যাতে উনি বাইরে না যান। তো ওই বিল্ডিং সম্বন্ধে এমনি কিছু কথা প্রচলিত ছিল, মানুষ ভয় পেত বিল্ডিংটাতে, বিভিন্ন রকমের ভয় পেত। তো তারপরও এটাকে অনেকে কেয়ার করতে না, ভৌতিক ব্যাপারগুলোকে অনেকে ইগনোর করে যায়। তো যেদিনকের ঘটনা বলছি সেদিন বারান্দায় দাঁড়িয়ে এই অর্ণব কথা বলছিল। তার তিনি ছিলেন মনে হয় 5 তলায়, আর 3 তলাতে তার বন্ধু থাকতো যার নাম রিফাত। আমি জানি না নামটা ছদ্মনাম কিনা, ছদ্মনাম হওয়াই ভালো। তো যাই হোক, তিনি কথা বলছিলেন তার বন্ধু রিফাতের সাথে, দুইজনই বারান্দায় দাঁড়িয়ে, এবং এমনভাবে কথা বলা যেত যে দুইজন কথা বললে দুজনকে দেখতেও পেত। তো মানে বেশ দেখা যেত, দুজনে বারান্দায় দেখা যেত। তো কথা বলছে, দেখছে এবং তারা বিভিন্ন আলাপ করছে, দেখা যাচ্ছে কিশোরদের যে ব্যাপারগুলো থাকে নিজেদের ভেতর, আলোচনা, গল্প। তো এরকম আলোচনা যখন করতে করতে হঠাৎ করে নিচে যে থাকে রিফাত, সে তাকে বলে যে এই দেখছো এখানে, তোমার এখানে যে একটা ময়না পাখি। এবং ময়না পাখি তো দেখে না রিফাত। অর্ণব ট্রাই করে দেখতে, কি খেয়াল করে দেখে ঠিক তার ফ্লোর এবং রিফাতের ফ্লোরের মাঝামাঝি একটা জায়গায় একটা তারের উপরে মনে হয় বসে আছে। তার কাছে দেখে মনে হচ্ছে একটা কাক। তো সে বলে যে এটা তো ময়না পাখি তো না, এটা কাক। তো রিফাত বলে যে না না, এটা ময়না। রিফাত যেটা করে, সে আস্তে আস্তে গ্রিল বেয়ার উপর বলে যে এটা তো ময়না পাখি তো না, এটা কাক। তো রিফাত বলে যে না না, এটা ময়না। রিফাত যেটা করে, সে আস্তে আস্তে গ্রিল বেয়ার উপর দিকে উঠে যে সামনে দিয়ে হাত বাড়িয়ে দেয় সে ময়নার দিকে এবং ডাকতে থাকে। তো অর্ণব কিন্তু দেখছে যে এটা একটা কাক, কারণ কোনো শব্দও করছে না এবং তার কাছে বেশ বড় একটা কাক মনে হচ্ছে এটা। তো ও খেয়াল করে উপর থেকে যে সেই পাখিটা রিফাতের দিকে তাকিয়ে আছে, অনেকক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রিফাত হাত নাড়লে মানুষ অনেক সময় পাখি যেটা করে উড়ে যায় অথবা ডেকে ওঠে বা একটু আশেপাশে চলে যায়, মানে তার স্বভাবজাত কাজ করে। কাকও কিন্তু কাকা করতে থাকে। তো এই পাখিটা কোনো শব্দই করছে না, সে চুপচাপ বসে তাকিয়ে আছে রিফাতের দিকে। এবং হঠাৎ করে সে দেখে পাখিটা উড়াল দিল, এবং পাখিটা জাস্ট রিফাতকে এম করে যেমন উড়াল দিল, যেমন করে কোনো শিকারী পাখি একটা ছো দেয় কোনো কিছুকে, সেরকম। কিন্তু ঠিক পাখিটা রিফাতের কাছাকাছি আসতে হঠাৎ করে বাতাসে মিলিয়ে গেল, এবং সে তখনই শব্দ পেল, নিচে দেখলো যে রিফাত পড়ে গেছে গ্রিল থেকে, ধাম করে পড়েছে এবং পড়ে নিচে মানে তার ফ্লোরে, বারান্দার ফ্লোরে পড়েছে। এবং তার গায়ের উপরে তার পাশে যে অ্যাকুয়ারিয়াম ছিল, অ্যাকুয়ারিয়ামটা ভেঙে তার গায়ে পড়ে এবং নিমিষে ঘটে গেছে ব্যাপারটা। এবং এক নিমিষে সে দেখলো যে সেই অ্যাকুয়ারিয়াম ভাঙা, অ্যাকুয়ারিয়ামের পানি তার গায়ে, কাচের গুঁড়ো তার গায়ে, এবং মাথা ফেটে রক্ত বেরোচ্ছে রিফাতের, এবং রক্তে এবং পানিতে মাখামাখি, এবং মানে মাছ পানি তার গায়ে, কাচের গুঁড়ো তার গায়ে, এবং মাথা ফেটে রক্ত বেরোচ্ছে রিফাতের, এবং রক্তে এবং পানিতে মাখামাখি, এবং মানে মাছ ছটফট করছে ফ্লোরে, মানে একটা বিধিকিচ্ছিরি অবস্থা। এবং উপর থেকে অর্ণব তো পুরোপুরি থ হয়ে যায়, সে বাকরুদ্ধ হয়ে যায় এবং সে কিছু বলারও থাকে না, কারণ সে বাসায় একা। তো এই যে পড়ার যে শব্দ জোরে, এটাতে রিফাতের মা দৌড় দিয়ে আসে ভেতর থেকে। তিনি তখন নাকি প্রেগনেন্ট ছিলেন, 7 মাসের প্রেগনেন্ট। তো তিনি অস্থির হয়ে যান, কি করবেন বলতে পারেন না। তিনি অনেকক্ষণ থতমত হয়ে উনি চিল্লাচিল্লি শুরু করেন, এবং আস্তে ধীরে মানুষজন আসে এবং এসে রিফাতকে নাকি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য নিয়ে যায়। তো উপর থেকে অর্ণব দেখছে যে রিফাতকে নিয়ে যাচ্ছে, রিফাতের, সে বলছে যে আমি এই দৃশ্যটা এখনো ভুলতে পারি না। আমি তাকিয়ে দেখলাম যে রিফাতকে নিয়ে যাচ্ছে, তার আধ ভোজ আছে, ও
চোখ আগ বোঝা হয়ে আছে, মানে পুরো বোঝে না, মানে অল্প একটু তাকিয়ে আছে চোখটা, আগ বোঝা চোখ, এবং সে উপর দিকে তাকিয়ে আছে। তো অর্ণব উপর থেকে অনেক চিৎকার করে রিফাত রিফাত বলে, কিন্তু সেই রিফাত তাকায় না তার দিকে। তো এরকম একটা সিচুয়েশন হওয়ার পরে অর্ণবের মা আসে অফিস থেকে, পরে আসার পরে সে বলে যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাসায়। তার বাবা মা শুনে খুবই লাগে, এবং অর্ণব কিন্তু তার মাকে পাখির কথা বলেনি তখনও। যেটা হয়, পরদিন তার মা অর্ণবকে রেখে এরকম অফিসে যায়, এবং তিনি দেখা যাচ্ছে লাঞ্চের ব্রেকে আসছেন। অর্ণব কিন্তু তার মাকে পাখির কথা বলেনি তখনও। যেটা হয়, পরদিন তার মা অর্ণবকে রেখে এরকম অফিসে যায়, এবং তিনি দেখা যাচ্ছে লাঞ্চের ব্রেকে আসছেন, এবং এরকম সময় অর্ণবকে তিনি বলেন, যাও তুমি গোসল করে আসো। তো অর্ণব গোসলের জন্য যেতে যায়, তার হাতে সে চাউল নিয়ে যখন যাচ্ছে ঠিক গোসলখানার কাছে, এই সময় ছাদের উপর থেকে একটা বেশ বড় সিমেন্টের টুকরা ঠাস করে তার সামনে কষে পড়ে, এবং পড়ে ভেঙে টুকরো টুকরো চারিদিকে ছিটকায় যায়, এবং মানে বেশ বড় ছিল টুকরাটা, এবং সে চিৎকার করে ওঠে, এবং সে চিৎকার শুনে তার মা চলে আসে। সে তার আম্মা তো হতভম্ব, ছাদের উপর থেকে একটা বড় টুকরা খসে পড়েছে সেখানে। এবং অর্ণব নাকি তখন তার কানে শুনেছে, যে মনে হলো তার কানে কাছে ফিসফিস করে কেউ বললো যে একটু হলে বেঁচে গেলি, এরকম। তো এই ঘটনাটা ঘটার অবশ্য একটা ছোট্ট কাহিনী ঘটেছে, যেটা আমি আসলে বলতে ভুলে গিয়েছিলাম। সেটা হচ্ছে যে ওই দিন অর্ণব কিন্তু সকালবেলা দাঁড়িয়েছিল বারান্দায়, এবং সে দেখেছে যে ওইখানে সেই তারের উপর সেই পাখিটা, সেই কাকের মতো পাখিটা বসে আছে। অর্ণব যখন তাকিয়েছিল, ওই পাখিটা এক দৃষ্টিতে অর্ণবের দিকেও তাকিয়েছিল, এবং অর্ণব তাতে ভয় পেয়ে যায়, এবং ভয় পেয়ে ঘরে ঢোকে। এবং তার একটু পরে কিন্তু তার আম্মু এসে তাকে বলে যে এরকম যেতে গোসল করতে। তো অর্ণবের দিকেও তাকিয়েছিল, এবং অর্ণব তাতে ভয় পেয়ে যায়, এবং ভয় পেয়ে ঘরে ঢোকে। এবং তার একটু পরে কিন্তু তার আম্মু এসে তাকে বলে যে এরকম যেতে গোসল করতে। তো তার কানের কাছে সে শোনে, স্পষ্ট শোনে যে তাকে কেউ বলে যে তুই বেঁচে গেলি। তো এরকম শুনে অর্ণব বেশ ভয় ভয় থাকে, এবং সে তার মাকে সব বলে যে এরকম এরকম ব্যাপার, এরকম পাখির ঘটনাটা বলে, এবং সবকিছু। তো তার মা শুনে বেশ যে ব্যাপারটাতে বেশ হয়ে যায়, মানে মানে অস্বস্তিতে পড়ে, এবং ছেলেকে বলে যে তুমি এরকম বাইরে যাবা না, এরকম বারান্দাও যাওয়ার দরকার নেই। তাকে দোয়া টোয়া পড়ে দেয়, এবং বলে বাবা তুমি এরকম যেও না। এবং সে রিফাতের কাহিনী যেটা হয়েছে, এর মধ্যে রিফাতকে ডাক্তাররা বলে যে রিফাতের পড়ে ব্রেন হ্যামারেজ হয়েছে, এবং সে কোমায় চলে গেছে। সে তখন এত দ্রুত সুস্থ হবে না, তার হুঁশ আসছে না। তো এই অবস্থায় রিফাতকে কয়েকদিন পরে বাসায় নিয়ে আসা হয়, এবং অর্ণবকে তার মা খুব সাবধানে থাকতে বলে বাসায়। তো এরকম করে সময় পার হয়ে যেতে থাকে। রিফাত কিন্তু তার 1 মাসও তার নর্মাল সে যে স্টেটে ফিরে আসে না। তো আমি মনে হয় ও লিখেছিল যে 1 মাস বা 2 মাস পরে আসতে ধীরে সে একটা নর্মাল মানে কি তাকায়, বাট সে মানে একটা সাধারণ মানুষের মতো আর হয় না, সে কেমন করে তাকিয়ে থাকে অটিস্টিকের মতো, এরকম একটা অবস্থায় সে আসে। তো এর মধ্যে রিফাতের বোন হয় একটা, এবং সেই বোনটাকে যখন দেখতে যায় অর্ণবরা, তো অর্ণব নাকি সে বাচ্চাটাকে কোলে নিয়েছিল, কোলে নিয়ে আদর করছে, তখন নাকি তার কানের। তো এর মধ্যে রিফাতের বোন হয় একটা, এবং সেই বোনটাকে যখন দেখতে যায় অর্ণবরা, তো অর্ণব নাকি সে বাচ্চাটাকে কোলে নিয়েছিল, কোলে নিয়ে আদর করছে, তখন নাকি তার কানের মধ্যে একটা মনে হয় অটোমেটিকলি কেউ ফিসফিস করে বলে বাঁচবে না। তো তখন সে খুব ভয় পেয়ে যায়, এবং সে তাড়াতাড়ি সেই বাচ্চাটাকে তাড়াতাড়ি তার মার কাছে দিয়ে দেয়, এবং সে চিন্তা করে যেটা আমি কি শুনলাম, এবং কেমন একটা কমিউনিকেশন এটা হচ্ছে। তো এরকম একটা সিচুয়েশন তার কাছে খুবই ভয় লাগে। এবং তার রিফাতের অবস্থা দেখে, রিফাতের যে আস্তে ধীরে এরকম অবনতি দেখতে থেকে, এবং রিফাতদের বাসায় একটা কাজের ছেলে ছিল, সে কাজের ছেলেটা নাকি প্রায় পজেসড হয়ে যেত রাতের বেলা, হঠাৎ করে নাকি পজেসড হয়ে যেত, এবং পজেসড হয়ে সে উদ্ভটভাবে কথা বলতো, মানে হাত পা বেঁকিয়ে যেত, এবং সে ছুরি কাঁচি যাই পেত নিজেকে কাটতো, এবং সেই রক্ত খাওয়া শুরু করতো, এরকম একটা অবস্থা। তো এবং রিফাতের বাবার সাথে একদিন অর্ণবের মাও আলোচনা করে এই ব্যাপারটা নিয়ে, যে এরকম এরকম কিছু ব্যাপার ঘটেছে। তো রিফাতের বাবা যেটা করে, তিনি তার বিল্ডিংটাকে বন্ধ করে দেন,
এবং হুজুর ডেকে এনে বন্ধ করে দেন, এবং তিনি নাকি আরও কি করেন যেটা নাকি সে ভালো জানে না অর্ণব, যে তাদের বাসার পেছনে নাকি 7টা ছাগল কেটে কোথায় কি করা হয়, এবং সেটা সম্বন্ধে সে পুরো ডিটেলস কিছুই জানে না, বাট এরকম কিছু একটা সে ভালো জানে না অর্ণব, যে তাদের বাসার পেছনে নাকি 7টা ছাগল কেটে কোথায় কি করা হয়, এবং সেটা সম্বন্ধে সে পুরো ডিটেলস কিছুই জানে না, বাট এরকম কিছু একটা করে। তো যাই হোক, ওই ছেলেটা মানে আর কি ঠিক মতো ওই কাজের ছেলেটাকে প্রায় এরকম পজেস হতে থাকে, এবং কাজের ছেলেটা নাকি একবার এরকম মানে দেখা গেছে বটি দিয়ে এরকম ভাবে কোপ দিতে গিয়েছিল যেটা নাকি রিফাতের লাগতো, কিন্তু অর্ণব ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দেয়। তো এরকম সিচুয়েশনে তাদের বাসায় তার বাবা, রিফাতের বাবা যেটা করে, একটা হুজুর নিয়ে আসে, একজন হুজুরকে এনে, এবং সে হুজুরের বর্ণনাও দিয়েছে কোত্থেকে এনেছেন সেটা আমি এখন এখানে বলবো না। তো তাকে নিয়ে এসে বাসার মধ্যে একটা ভালো বা ইসের আয়োজন করেন, দোয়ার আয়োজন করেন, এবং বাচ্চাদেরকে ঝাড়েন এবং বাসাটাকে বন্ধ করেন। এবং এই বন্ধ করার পরে আস্তে ধীরে দেখা যাচ্ছে যে ওই কাজের ছেলের ব্যাপারটা চলে যায়, কিন্তু বাসায় এরকম হতে থাকে। কিন্তু ওই হুজুর নাকি বলেছিল যে যিনি এসেছিলেন, যে জিনিসটা কিভাবে ঘটেছে, যে আপনার খুব কাছের কোনো রিলেটিভ আপনার পুরো ফ্যামিলিকে এরকম তন্ত্রমন্ত্র করেছে, জাদু করেছে, এবং সেই জাদুটা সম্ভবত আপনার ছেলের উপরেও ছিল এবং আপনার মেয়ের উপরেও ছিল, আপনার বংশধরের উপরে, এবং লাকিলি তারা বেঁচে গেছে। এবং এই যে ছেলেটাকে, কাজের ছেলেটাকে যে পজেস্ট করতে, কাজের ছেলের মাধ্যমে ক্ষতি করানোর চেষ্টা করতো আপনার ফ্যামিলিতে। তো যাই হোক, এইভাবে করেই তাদের আস্তে ধীরে জিনিসটা ঠিক হয়ে যায়, এবং তারা এক সময় ওই বাসা থেকে তারা চলে যায়, রিফাতরা করতে কাজের ছেলের মাধ্যমে ক্ষতি করানোর চেষ্টা করতো আপনার ফ্যামিলিতে। তো যাই হোক, এইভাবে করেই তাদের আস্তে ধীরে জিনিসটা ঠিক হয়ে যায়, এবং তারা এক সময় ওই বাসা থেকে তারা চলে যায়, রিফাতরা আপনার অর্ণবরা চলে আসে, এবং সেই সময়কার স্মৃতিচারণ করতে গিয়ে অর্ণব ওই বাসার কাহিনীটা শেয়ার করলো। তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনারা জানাবেন কেমন লেগেছে। তো আমি চলে যাচ্ছি আপাতত, আমি একটু পরে ফিরে আসবো আর একটা ভয়েস ক্লিপ নিয়ে, ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন। ওয়েলকাম টু অদ্ভুতরে ওয়ান মোর টাইম। ফিরে এলাম অনিরুদ্ধ সরকার অর্ণবের কাহিনীটি শোনার পরে, এবং আমরা আশা করি আপনারা এনজয় করেছেন কাহিনীটি। আর এবার আমরা চলে যাব মাহমুদুল হাসানের ভয়েস ক্লিপে। তিনি একটি কাহিনী শেয়ার করেছেন, এবং এটিও কোনো পজেসড ব্যক্তির কাহিনী, এবং এটি কোনো তাদের গ্রামেরই কাহিনী, এবং তিনি বলেছেন যে এটি তিনি সরাসরি প্রত্যক্ষ করেছেন, এবং সহজ সরল বর্ণনা, গ্রাম বাংলার সহজ সরল বর্ণনা যে কাহিনীগুলো ঘটে থাকে সেগুলোর উপরই। এবং আপনারা হয়তো অনেকে, আমি লিখেছি আপনাদের অনেকেই, যে অনেকে আমার কাছে জিজ্ঞেস করেছেন যে আপনি কেন ভাইয়া এই ধরনের কাহিনীগুলো শেয়ার করেন, যেটা হচ্ছে সাধারণত গ্রামে ঘটে থাকে বা এই কাহিনীগুলো শোনা যায়। আসলে ব্যাপারটা হচ্ছে কি, গ্রাম বাংলার কিছু কাহিনী আছে যেটা আমি খেয়াল করে দেখেছি, যে কাহিনীগুলো পুরো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বা ভারতেরও কিছু অঞ্চলে একই রকমের কাহিনী শোনা যায়, কিন্তু এই কাহিনীগুলো কিন্তু ঘটে এবং বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন ভাবে এটা বর্ণনা পাওয়া যায়। তো এগুলো আমাদের ঐতিহ্যবাহী কাহিনী, এবং আসলে মানে ভৌতিক ঐতিহ্য যদি বিভিন্ন অঞ্চলে বা ভারতেরও কিছু অঞ্চলে একই রকমের কাহিনী শোনা যায়, কিন্তু এই কাহিনীগুলো কিন্তু ঘটে এবং বিভিন্ন মানুষের কাছে বিভিন্নভাবে এটার বর্ণনা পাওয়া যায়। তো এগুলো আমাদের ঐতিহ্যবাহী কাহিনী, এবং আসলে মানে ভৌতিক ঐতিহ্য যদি বলতে চান, এটা হচ্ছে আমাদের ভৌতিক ঐতিহ্য। এবং অ্যাকচুয়ালি এই কাহিনীগুলো এই কারণে আমি শেয়ার করতে চাই, এবং যেহেতু আমাদের আপনি গ্রামে গেলেই বিভিন্ন গ্রাম থেকে এই ধরনের কাহিনী আপনি শুনতে পাবেন, তো সুতরাং আমি চাই এই ঐতিহ্যবাহী কাহিনীগুলো থাকুক, আমাদের থাকুক না, ভৌতিক একটা ইমেজ আমাদের মধ্যে রাখুক না। আমরা কি সবসময় শুধু আপনার শহরে ভূতের কাহিনী আর বাইরের ভূতের কাহিনীগুলো শুনবো? সেরকম তো কিছু না। আসলে আমাদের সত্যিকার আমাদের দেশের মূল একটা বড় অংশই হচ্ছে আমাদের গ্রাম, এবং সেই গ্রামগুলোতে কিন্তু অনেক রকমের কাহিনী আছে। সেখানকার মানুষের বলার ধরন ডিফারেন্ট, সেখানকার মানুষের বর্ণনার ধরনটা একটু ব্যতিক্রমী, এবং আমরা সেটা শুনি, আমাদের শোনা উচিত, আমাদের জানা উচিত আসলে সেসব জায়গায় কি ঘটে, এবং সেসব জায়গার মানুষ কি ধরনের কাহিনী শোনে এবং কি ধরনের কাহিনী তাদের মধ্যে চর্চিত আছে, বা কি ধরনের জিনিস তারা ফেস করে। কারণ অনেকে তো তারা যেটা করছে সেটা তো তাদের অভিজ্ঞতার কথা বলছে, তো সুতরাং তারা কি ফেস করে সেটা আমাদের জানা দরকার। তো মাহমুদুল হাসান আমাদেরকে সেরকম একটি কাহিনী পাঠিয়েছিল রেকর্ড করে, এবং সেটি আমি আপনাদেরকে এখন শোনাবো। আমি তার মুখেই শোনাবো, সেটা তার একটা ভয়েস ক্লিপ, এবং আপনারা কোথাও যাবেন না, সাথেই থাকুন। আমি নিয়ে আসছি মাহমুদুল হাসানের ভয়েস ক্লিপ। আসসালামু আলাইকুম বাবা ভাই, আমি মাহমুদ হাসান, আবার নতুন একটা ভয়েস ক্লিপ, এবং আপনারা কোথাও যাবেন না, সাথেই থাকুন। আমি নিয়ে আসছি মাহমুদুল হাসানের ভয়েস ক্লিপ। আসসালামু আলাইকুম বাবা ভাই, আমি মাহমুদ হাসান, আবার নতুন একটা স্টোরি রেকর্ড করে পাঠাচ্ছি, আশা করি সবার ভালো লাগবে।
তো আমি ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটা এখনো আর কি ঘটে যাচ্ছে। এই প্রবলেমটা আর কি যে ভুক্তভোগী তাই এখনো এই প্রবলেমে ভুগছে। তো আমি আপনাকে কিছু ছবি পাঠিয়েছি সেই স্থানটার, মানে যেখান থেকে যে স্থান থেকে এই সমস্যার আর কি শুরু হয় সেই জায়গার কয়েকটা ছবি আমি আপনাকে ইমেল করে দিয়েছি। জায়গাটা এক পাশে পুকুর, খুব ভয়ঙ্কর পুকুর, তার উপরে হচ্ছে বাঁশঝাড়। বাঁশঝাড়ের পাশ দিয়ে আর কি রাস্তা। তো বাঁশঝাড়ের পাশে একজনের আর কি বাড়ি। তো আর কি ওই বাড়ির একটা ছেলে ছিল, ওর নাম হচ্ছে জুয়েল রানা। তো জুয়েল রানা আর কি বিয়ে করে পাশের গ্রামে। তো আর কি নতুন বউ। তো প্রথম দিকে আর কি ওই বাঁশঝাড় গ্রাম অঞ্চলের বাথরুম গুলো আর কি বাড়ি থেকে একটু দূরে হয়। তো ওদের বাথরুমটা ওই বাঁশঝাড়ের কাছে। তো একদিন রাত্রি 11:30 থেকে 12টার ভিতরে জুয়েল রানার বউ জুয়েল রানাকে বলে যে আমি একটু বাইরে যাব। তো জুয়েল রানা নিয়ে যায় সাথে। যার পর দাঁড়িয়ে আছে, সে তার ফেসটা দেখতে পাচ্ছে না। তো সে একবার মনে করলো যে তার হাজবেন্ডকে ডাক দিবে, কিন্তু যে তিনি আবার বললেন যে না, হয়তো বা আশেপাশে কেউ হতে পারে। হ্যাঁ, তো তিনি আর কি যদিও তখন নতুন, এখানে কাউকে সেভাবে চিনে না, তো তিনি এসে ঘাড়ে হাত দিল, মানে কাজ সোজা হাতটা দিতে মানে ওটা ভ্যানিস। হ্যাঁ, প্রচন্ড ভয় পাই, এতটা ভয় পাই যে অনেক সেন্সলেস হয়ে যায়। তো পরে জুয়েল রানা আর কি একটা চিৎকার দিয়ে সেন্সলেস হয়। জুয়েল রানা দৌড়ে এসে দেখে যে অবস্থা, সেন্সলেস, ওটা বাসায়। পরের দিনটা সকালে জ্ঞান ফিরে আর কি সকালে তিনি বলে যে এরকম ঘটছে আমার সাথে। তো আর কি সবাই বকাবকি করে যে তুমি তো জানো যে এত রাতে এখানে কে দাঁড়িয়ে থাকবে, এত বৃদ্ধা মহিলা, হ্যাঁ জায়গাটা এমনি হন্টেড। তো আর কি বিষয়টা সে মানে ওদের ফ্যামিলি এতটা আমলে নেয়নি। তো ঠিক তখন থেকে শুরু হয়েছে সমস্যা। মাঝে মাঝে ওর উপরে অস্বাভাবিক আচরণ বলতে যে কোত্থেকে শক্তি চলে আসে অনেক। তারপরে ভাত 2-3 গামলা ভাত একদম সে একাই খেয়ে নেয়। প্রচুর মানে অনেক খায়, কাঁচা মুরগির রক্ত খায়। এবং এটা আমি নিজে দেখেছি, 2 গামলা ভাত খেতে নিজে দেখেছি। হ্যাঁ, তো মানে অস্বাভাবিক আচরণ করে, মাঝে মাঝে সবার সাথে তুই ব্যবহার করে। কবিরাজ যখন আসে তখন আর কি সেই স্বাভাবিক নর্মাল, যখনই কবিরাজ যায় তখনই আর কি যে আবার সে অস্বাভাবিক আচরণ। তো এক পর্যায়ে সেই কবিরাজকে বলে যে এটা আমার দ্বারা সম্ভব না, এটাতে মানে অনেক ঝামেলা আছে, অনেক কয়জনের আচর আছে, তো আমি পারবো না, তারা বড় কাউকে দেখেন। তো ওরা আর কি আপাতত কবিরাজ দেখানোটা স্টপ রাখে, কারণ ওরা একদমই গরিব একটা ফ্যামিলি। তো ওনারা স্টপ রাখে কবিরাজ দেখানো। তারপরে এভাবে আর কি সমস্যাটা তখন একটু কম হতো বলতে যে এক এক সময় দেখা যেত যে সে এক এক রকম আচরণ করতেছে। এক এক সময় নিজেই অনেক কয়েকবার এমন অবস্থায় পাওয়া গেছে যে নিজে আরেকটু হলে ফাঁস দিয়ে ঝুলে যেত, এরকম অবস্থা। হ্যাঁ, তারপরে এই বটি যে গলায় কাটা ছেঁড়া, এগুলো তো প্রায় চিকিৎসা দিত। তো আর কি যতদূর বোঝা যাচ্ছিল যে তার উপরে একটা দিনের আচর নেই, তার উপরে বেশ কয়েকটা দিনের আচর আছে। তো এক সময় আর কি তারা নর্মালি নিয়ে নেয়। তো কিছুদিন পর তার একটা ছেলে সন্তান হয়। ছেলে সন্তান হওয়ার পরে আবার তাকে আচর করে, এবার খুব গুরুতর ভাবে। তো এবার আরেকটা কবিরাজ ডাকা হয়। তো কবিরাজ আসার পরে তাদের বাড়ির উঠোনে একটা গোল একটা সার্কেল করে বেদ দিয়ে কি যেন সূরা নাকি একটা পড়ে মন্ত্র, আর বেদ দিয়ে মাটিতে বাইরে যায়। আর এখান থেকে জুয়েল রানার বউ আর কি চিৎকার করে, আমাকে ছেড়ে দেয়, আমি যাবো না। আমাকে এভাবে বলে যে আমি গেলেও আর বাকি ওরাকে তুই পাঠাতে পারবি না, তোর অনেক ক্ষতি হবে, আমাকে ছেড়ে দেয়, আমার খুব ব্যথা লাগছে, মানে এই ধরনের কথা বলতে থাকে। তো কবিরাজটি স্টপ করে বলে যে বল কে কে আছিস।
তো বলছে এর গায়ে 11 জন আছে, তুই কয়জনকে এখান থেকে আর কি তাড়িয়ে দিবি, সম্ভব না বলে ও একটা কেমন একটা হাসি দেয়, হাসিতে সেন্সলেস হয়ে যায়। পরে তাকে আর হাজির করা যায়নি তার শরীরে। তো কবিরাজ বলে যে এটা তো একটা রিয়ার কেস, আমার একটু সময় লাগবে। 22 ভিতরে একবার পাওয়া গেছিল পাশের গ্রামে, মানে এরকম আর কি লাপাত্তা হয়ে যায় থেকে থেকে। তো এর মধ্যে জুয়েলার ছেলের বয়স 3 বছর 3.5 বছর হতে চললো, তবু জুয়েলার ওই যে বাচ্চা ছেলে জয় ওর নাম, ও আর কি যে কথা বলতে পারে না স্পষ্টভাবে, মানে কোনো কথাই বলতে পারে না। তো এরকম ওরা হচ্ছে মাজার টাজারে অনেক এটা করে, তো হয় না কোনো কিছুতেই, কোনো কিছু হয় না। তো ওর বাসার পাশে আরেকটা মেয়ে আছে এখানকার আর কি বউ, মানে জুয়েলের পাড়া প্রতিবেশী এক চাচার ওয়াইফ, মানে জুয়েল রানার সম্পর্কে চাচি। তো চাচির নাকি এরকম সমস্যা ছিল জিনের, আর কি আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় উপরা। তো উপরা জিন বাতাস আর কি, যাই হোক এরকম একটা আতর ছিল। তো ওর কাছে যেটা ছিল সেটা আর কি ভালো জিন ছিল, তিনি এসে চিকিৎসা দিত লোকজনকে। তো উনি একবার জুয়েল রানা একবার ওর কাছে যায়, গিয়ে বলে যে গুরুজি আমার তো এরকম এরকম সমস্যা, কোনো কিছুতেই তো সমাধান হচ্ছে না, আমার ছেলেটা এরকম কথা বলতে পারছে না। তো বলছে যে তোর ওয়াইফের কাছে এখনো আছে, সবাই আছে, আর একটা টাইম নেই, যে বলে তো এই অমুক জায়গায় যাবি, মানে একটা অ্যাড্রেস দিয়ে দেয়, যাওয়ার পরে তুই আর কি পাক পবিত্র অবস্থায় যাবি, যাওয়ার পরে দেখবি যে একটা পালকিতে করে, একটা ভাসমান পালকিতে করে একদিন তোর কাছে এসে থামবে, তখন তুই তাকে তোর সমস্যাটা বলবি, তোর সমস্যার সমাধান হয়ে যাবে। তো যে আর কি ডেটটা দেয় মঙ্গলবার রাত্রে। তো জুয়েল রানা পাক পবিত্র অবস্থায় কাউকে না জানি আর কি চলে যায়, তিনি রাত্রির যে সময়টা দেয় সেই সময়টায় চলে যায়। তো গিয়ে এসে আশেপাশে অনেক কবরস্থান ছিল, তো তার একটু ভয়ও করতে থাকে এত রাত্রে। চোর ডাকাতের ভয় ছিল না, কারণ একটা অঞ্চল। তো এক সময় সে দেখে যে একটা আপসাপ থাকি, একটা যেন কেমন হচ্ছে দিকে আসছে, কিন্তু একদম স্পষ্ট বোঝা যাচ্ছে না, একটা ছায়ামতের মতো বোঝা যাচ্ছে যে আসছে বেশ বড় সড়ো পরিসরে। তিনি আর কি তাকিয়ে আছে, তো দেখতে দেখতে মানে মুহূর্তের ভিতরে একটা পালকি, একটা অদৃশ্য পালকি হাওয়াতে ভাসতেছে, এরকম একটা পালকি তার কাছে এসে থামে, এবং পালকির ভিতর থেকে মানে আসসালামু আলাইকুম এই সালামটা আছে। আর জুয়েল বলে যে এত সুন্দর সালাম আমি আমার জীবনে বাপের জন্য শুনিনি, এত সুন্দর একটা মায়াবী কণ্ঠে সালাম। আমি তখন সালামের উত্তর বলে সে আবার একটা সুন্দর একটা লম্বা একটা সালাম দিয়ে মানে যেতে যেতে কেমন যেন মানে মনে হচ্ছে যে উপর দিয়ে উঠে মিলে গেল হাওয়ার সাথে। তো জুয়েল আর কি চলে আসে বাসায়, এসে ওই তার চাচির কাছে যাই। তো গিয়ে বলে যে এরকম কথা বলেছি, তো উনি এরকম আশ্বাস দিয়েছে জান আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো তার কিছুদিন পর তাকে চাচি জুয়েল রানাকে ডেকে পাঠায়। এদিকে কিন্তু তার বাসায় খুব সমস্যা, প্রায় প্রতি রাতেই দেখা গেল যে তাদের বাড়ির চালের উপরে কেউ ঢিল ছুড়ে, জান্নাতে কেউ আর কি টোকা দেয়, মানে তারপরে গান গায়, মানে একটা থমথমে আর কি অবস্থা, খুব ভয় ছিল তারা। তাদের বাসার ছবি আমি দিয়েছি, মাটির বাসায়। তো কি খুবই সমস্যার ভিতরে তারা যাচ্ছিল। এদিকে তো অনেক কবিরাজ দেখিয়েছে, ফিনান্সিয়াল অবস্থারও একটা ব্যাপার আছে। তো এবার তার চাচি বলে যে তুই আগামী মানে আর কি তার চাচির গায়ে যে চিন্তিত ছিল, তিনি বলে তুই আগামী হাটের দিন এক দামে একটা মাটির হাঁড়ি, একটি মাটির কলস, সিঁদুর, চাল আর 2টা বড় বড় দেশি। সেদিন তো অনেক মানুষের ভিড়, আমিও ছিলাম।
এখন থেকে 2-2.5 বছর আগের কাহিনী এটা। আমিও ছিলাম। তো আর কি মানে সবার মুখে মুখে একটা কথা, জিন চালান হবে, দেখবো। তো এনে অনেক ভিড় করে। তো আর কি রান্না করার পরে জুয়েল রানার সে চাচি বা জুয়েল রানার উপর কিন্তু সেদিন থেকে পজেস্ট, মানে সেদিন সকাল থেকে খুব ওকে বেঁধে রাখা হয়েছে। তো তার চাচি আসার পরে ওকে বলে যে আচ্ছা ওকে বের কর। যে তো ওকে বের করলো, মানে 2-3 জন ছেলে মানুষ মিলে ওকে ধরে রাখতে পারছে না, সবাইকে একদম সে শক্তিতে পেরে উঠছে না একটা ভাই। তো তার এতে কপালে সিঁদুর দেওয়া হয়, যে হচ্ছে ওই মানে মাটির কি ওই মাটির কলসে পানি নাই নিয়ে ওই যে হিন্দুরা পুজোর সময় উলু যেটা দেয়, তো ওইটা দিচ্ছে, ওইরকম করছিল তার চাচি। আর এদিকে আর কি ওই জুয়েল রানার ওয়াইফ এর অবস্থা তো একদম দেখার মতো, চোখ দুইটা অনেক বড় করে ফেলছে এবং তার জিহ্বাটা অনেক বেরিয়ে আসছে, এবং তার চাচি বলে যে এখন সবাই এখান থেকে চলে যাবে, কেউ আর এখানে আসবে না। তো জুয়েল রানার বউ সেখানে ওই খাবারটা দেওয়ার পরে ওখানে সেন্সলেস হয়ে যায়। তারপরে তাকে বাসায় নিয়ে আসা হয়, একটু বলে তার ফিরে, এবং সবাইকে জুয়েল রানা সেখানে পাঠিয়ে দেয়। তো বিকালে যে আর কি দেখা যায় ওইখানে খাবার টাবার কিছু নেই, কলসিটা ভাঙা অবস্থায় পড়ে আছে, আর ওই খাবারের যে পাঁচিলে করে আর কি খাবারটা দিয়ে চলে, পাঁচিলটা একদম ফাঁকা পড়ে আছে। তো আস্তে আস্তে নর্মাল হয়। তো এইবার বেশ কয়েকদিন পরে আবার জুয়েল রানা এরকম ওদের। তো এবার সবাই আর কি একটু রাগান্বিত, বিরক্তি, বলে যে আচ্ছা আপনাদের কি করলে আপনারা যাবেন। তিনি সুন্দর করে সালাম দিয়ে বলে যে আমি ভালো জিন। তো এর আগে আপনারা ওই সোহাগের বউয়ের কাছে যে জিন ছিল, ওর মাধ্যমে যাকে চালান দিয়েছে সে ছিল কালীর অনুসারী, কালীর ভক্ত। আর আমি মুসলিম জিন মানে বাবু ভাই, এখানে আমার নিজের বাসার পাশে একটা লেবু গাছ আছে। তো ওই জিনটা বলে যে আমি আমাদের সর্দার সাইফুলের নির্দেশে এখানে আসছি, আমি ওদের আমাকে দেখাই দেয়, আমিও ছিলাম ঘটনাস্থলে। এখানে সর্দার পাঠালো কারণ কালীর সেই ভক্ত, তার আবার আসার সম্ভাবনা আছে। তাবিজ করেছিল, তাবিজটা কোনোভাবে ছুটে গেছে। তো এভাবে বলে যে আপনাদের আর চিন্তা নেই, আমাদের সর্দার আমাদেরকে 5-6 জনকে আপনাদের পুত্রবধূকে দেখাশোনার আর কি দায়িত্ব দেন, তো আপনারা চিন্তা করবেন না বলে আবার সুন্দর একটা সালাম দিয়ে তিনি সেন্সলেস হয়ে যায় আবার। তো দেখা গেল যে 2-1 দিন পর পরই সেই ভালো দিন একবার এক রকম দিন আসে। তো এদিকে একদিন একটা জিন এসে বলতেছে যে আপনারা খুব শীঘ্রই আপনাদের পূর্বে যে কবিরাজকে ডেকেছিলেন তাকে ডাক দিন, সেই কালীর সেই জিন বা কালীর সে বাহন সে আবার এসেছে এবং আমাদেরকে প্রচুর মারধর করছে, এবং আমার ভাই যে ছিল ওর হাত ভেঙে দিয়েছে। আমরা এখনো সর্দারকে জানাতে পারিনি, আপনি ওকে জানালে ওর সাথে আমাদের সর্দারের খুব ভালো সম্পর্ক, ও আমাদের সর্দারকে জানালে তারপরে ব্যাপারটা আর কি রুখা যাবে। তো তারা খুব তাড়াহুড়ো করে তাকে খবর দেয়। তো তিনি আর কি বলে যে সর্দারকে তো মানে কিছু কিছু আমল ছাড়া তো সর্দারকে হাজির করা হবে না, হাজির করা অসম্ভব, তো আমাকে কিছুদিন সময় দেওয়া লাগবে। তো এদিকে এবার বাবু ভাই জুয়েল রানার যে ছেলে, তার বয়স 4-13 বছর হয়ে গেছিল, সে আস্তে আস্তে কথা বলা শুরু করেছিল, বাচ্চাকে নিয়ে যাব। তো তারা অনেক রিকোয়েস্ট করে, তো কোনো কিছুতে কাজ হয় না। তো এর মাঝে আর কি সেই কবিরাজটা বলে যে তোমরা আমার কাছে এসে আমি একটা তাবিজ দিচ্ছি। তো তিনি একটা তাবিজ দেয়, তো বলে এটা আমি জিনের সর্দার এটা আমাকে তোমাদের দিতে বলছে, এটা নিয়ে তার গলায় দাও। তো এটা নিয়ে এসে তার জুয়েল রানার বউয়ের গলায় দেওয়া হয়। তো তারপর থেকে সে স্বাভাবিক, কোনো এই ধরনের কোনো সমস্যা হয় না।
আর এখন মাঝে মাঝে এখন তার ছেলে আর কি কথা বলতে পারে এবং সেও সুস্থ আছে। এবং মাঝে মাঝে এসে যখন গরুর গোশ খায় আর কি, গরুর মাংস খাওয়াতে নিষেধাজ্ঞা আছে, ভুলক্রমে খেলে মাঝে মাঝে তার এই সমস্যাটা হয়। তবে সে কালের ইয়েটা আর আসে না, এবার যে ভালো দিন তারাই আসে এবং এখনো প্রায় আসে। তো এই ছিল বাবা স্ত্রী। ভালো লাগলে প্লে করে শোনাবেন, আশা করি লিসেনারদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ব্যাক টু অদ্ভুতুরে ফিরে এলাম। অদ্ভুতুরেতে আরো একবার শুনে এলাম মাহমুদুল হাসানের ভয়েস ক্লিপ। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং বেশ লম্বা ছিল কাহিনীটি, বাট অ্যাকচুয়ালি একজন রোগী বিভিন্ন রকমের জিনের পজেশনের কাহিনী এরকম কিন্তু আমি আগেও শুনেছি যে একজন মানুষকে অনেকগুলো জিন পজেস করেছে এবং সেটা বারবার আসে, স্ট্রাইক করে, সে পজেস্ট হয়েছিল এবং তাদের বৃদ্ধ বয়সে এবং মৃত্যু অবধি তারা পজেস্ট অবস্থায় ছিলেন এবং বিভিন্ন সময় তারা এরকম পজেস্ট হয়ে যেতেন এবং বিভিন্ন রকমের কাহিনী করতেন। এবং আমার নিজে দেখা এরকম মানুষ ছিল, বৃদ্ধা, এবং বৃদ্ধা তিনি যখন নাকি জিকির করতেন তিনি এমন একটা অবস্থায় চলে যেতেন যে আপনারা বিশ্বাস করবেন না। শি ওয়াজ অ্যাবাউট 75 ইয়ার্স ওল্ড এবং বা আরও বেশি বয়স হবে। তিনি তার মাথা দিয়ে আঘাত করতেন ফ্লোরে এবং টাইলসের ফ্লোর, আপনার মনে হতো যে হাতুড়ি যে কেউ টাইলস পিটাচ্ছে এরকম, এবং খুবই ভয়ঙ্কর অবস্থা। এবং তিনি কিন্তু এরকম পজেস ছিলেন। তো এরকম আসলে কাহিনীগুলো ঘটে, মানে তার মানে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমার নিজের চোখে দেখা এরকম পেশেন্ট আছে, ছিল। যাই হোক, আমরা শুনে এসেছি মাহমুদুল হাসানের কাহিনী। এখন আমি একটা কাহিনীতে চলে যাব। এটা আমার খুব ছোটবেলায় শোনা একটি কাহিনী এবং এই কাহিনীটা ঘটেছিল যে কোনো একটা এলাকায়, আমি এলাকার নামটা বলবো না। সেখানে ছোট কয়েকটা বাচ্চা, তখনকার সময় ইলেকট্রিসিটি চলে যেত এবং রাতের বেলা প্রায় দেখা যেত সন্ধ্যা 7-8টার সময় ইলেকট্রিসিটি চলে যেত, প্রায় 1 ঘন্টা থাকতো না। তো সেই রকম একটা সময় কিছু ছোট ছেলে মেয়ে যাদের বয়স 10-12 এরকম, তারা খেলছিল। খেলছিল কি? তারা খেলছিল টিলো এক্সপ্রেস মানে লুকোচুরি খেলা। তো যেটা হয় যে শহরে, বা আপনারা যারা সেই সময় ঢাকা শহরটা খেলছিল কি, তারা খেলছিল টিলো এক্সপ্রেস মানে লুকোচুরি খেলা। তো যেটা হয় যে শহরে, বা আপনারা যারা সেই সময় ঢাকা শহরটা দেখেছেন, যেটা হতো যে বিভিন্ন মহল্লা থাকতো, মহল্লার মধ্যে অনেক বাড়ি থাকতো, হ্যাঁ, এবং রাস্তার দুপাশে বাড়ি ঘর এবং সবাই সেখানকার ছেলেমেয়েরা একসাথে খেলাধুলা করে। এবং যে অঞ্চলের কথা আমি বলছি, আমি একটু হাইড করে বলছি জায়গাটার কথা, কারণ অনেকে চিনে ফেলবেন, অনেকে পরিচিত, অনেকে শোনেন, অনেকে চিনে ফেলবেন। যাই হোক, যেখানকার কথা বলছি সেখানে যেই বাড়িঘরগুলো ছিল সেগুলো বেশ পুরনো। সেগুলো তখনকার তখনই অলরেডি সেগুলোর বয়স হয়ে গেছে 30-40 বছর। এবং 30-40 বছর পুরনো বলার কারণ হচ্ছে, আমি যখনকার কথা বলছি সেটা ধরে 1982, 83, 84 এর কাহিনী। সেখান থেকে 40 বছর আগে গেলে যা হয়, তো মানে বেশ পুরনো। তো যাই হোক, সেরকম পুরনো জায়গায়, এবং ওইখানে অনেকগুলো বাড়ি ছিল হন্টেড, এবং সেই বাড়িগুলো সম্বন্ধে অনেক রকমের কথা প্রচলিত আছে। যেমন দেখা যেত যে একটা বাসায় একটা ফ্যামিলি থাকতো এবং মুক্তিযুদ্ধের সময় সেখানে তাদের সেই বাসা খালি হয়ে গিয়েছিল, বাসায় কেউ ছিল না, বা সেখানে পাক সেনারা এসে ক্যাম্প করেছিল, সেখানে টর্চার হতো, সেই হতো। এবং সেই বাসাগুলো পরবর্তীতে যখন নাকি যুদ্ধ পরবর্তী সময় সরকার অ্যাকোয়ার করে নেয় এবং সরকারি প্রপার্টি, সেখানে বিভিন্ন সরকারি কর্মকর্তাদেরকে তারা থাকার জন্য অ্যালটমেন্ট দেয়। যাই হোক, সেই বাসাগুলোর কিছু অংশ কিন্তু এভাবেই থাকতো। তো আমি যেই বাসাটাকে ঘিরে কাহিনী বলছি, সেই বাসার ওপরে একটা রুম ছিল, সেই রুমটা পুরোই পরিত্যক্ত এবং সেই রুমটাতে কেউ থাকতো না। সেটাকে স্টোর রুম যদি কেউ বলতে পারে, কারণ স্টোর রুম এভাবেই থাকতো। তো আমি যেই বাসাটাকে ঘিরে কাহিনী বলছি, সেই বাসার ওপরে একটা রুম ছিল, সেই রুমটা পুরোই পরিত্যক্ত এবং সেই রুমটাতে কেউ থাকতো না। সেটাকে স্টোর রুম যদি কেউ বলতে পারে, কারণ স্টোর রুম না, কিন্তু সেই রুমটা তালাবদ্ধ থাকতো এবং সেই রুমের ভেতরে একটা পড়ার টেবিল, একটা চৌকি এবং একটা আলনা ছিল এবং বেশ ধূসরিত রুম। এবং যেটা হয় যে সেই সময় ছোট বাচ্চারা যারা খেলতো, তারা কিন্তু অনেকেই জানতো না। তাদের মধ্যে যারা একটু দুষ্ট বাচ্চা ছিল, তারা জানতো এখানে কোনো একটা ঘটনা ঘটেছে, বা এখানে কেউ একজন থাকতো, সে একজন থাকে না, কারোর একটা অকারেন্স কিছু একটা ঘটেছে। যাই হোক, দুষ্ট বাচ্চারা জানতো, বাট যারা 2-1 জানতো, তারা এটাকে কেয়ার করতো না, কারণ তখনকার সেই দস্যিপনা এতটাই ছিল। যাই হোক, রাতের বেলা টিলো এক্সপ্রেস খেলা হচ্ছে, এর মধ্যে
দুটো ছেলে এরকম দুজন মিলে বলে যে আমরা পালাই, একই জায়গায় পালাই, আমরা একই জায়গায় পালাই এবং এক কাজ করি, আমরা ওইখানে উঠে যাই, সেই যে চিলেকোঠার কাছে আমরা উঠে যাই আমরা ওইখানে লুকাই। তো দুজনের মধ্যে মোটামুটি দুজনই ওঠে, অন্ধকার বাড়ি সিঁড়ি খড় দিয়ে ওরা উঠছে এবং বেশ ভয় পাচ্ছে, কারণ ওই বাসার নিচতলায় যদিও মানুষ থাকে, দোতলায় মানুষ নতুন এসেছে এবং সেই বাড়িতে একটা মানুষই থাকে পেছনের দিকে, এবং 3 তলাতে যে সিঁড়ি ঘরের একদম শেষ মাথায় সেই চিলেকোঠার রুমটা, যেটা নাকি বেশ রহস্যময় একটা রুম, সেখানে সম্বন্ধে সুস্পষ্ট কোনো কথা তাদেরকে বলেনি, বাট ঘরের একদম শেষ মাথায় সেই চিলেকোঠার রুমটা, যেটা নাকি বেশ রহস্যময় একটা রুম, সেখানে সম্বন্ধে সুস্পষ্ট কোনো কথা তাদেরকে বলেনি, বাট তারা জানে এখানে কোনো একটা দুর্ঘটনা ঘটেছিল এবং সেটা বন্ধ থাকে, এটা তখন পর্যন্ত কারো ইউজেবল না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওরা দুজন উঠে যায় সিঁড়ি দিয়ে ভয়ে এবং উঠে একটা জায়গায় যখন দোতলা পর্যন্ত যায়, একজন বন্ধু উঠতে চায় না, সে বলে যে না, আমি আর উঠবো না, আমি দোতলায় লুকাবো, তুই লুকালে লুকা। তো যেই বন্ধুটা 3 তলার দিকে ওঠে, সে খুব কিউরিয়াস থাকে এবং বেশ সাহসী একটা বাচ্চা ছিল, মানে কিড, সে আস্তে আস্তে উঠে যায় 3 তলায়। তো 3 তলায় যখন সে উঠে যায়, সে খেয়াল করে অন্ধকারের ভেতরে সে মানে তার প্রথম দেখে গা ছমছম করে ওঠে, কারণ সিঁড়িঘরের দরজাটা কিন্তু হাট করে খোলা, তখন সিঁড়িঘরে কোনো দরজা নেই এবং সিঁড়িঘর থেকে হাতের বামে সেই ঘরটার জানালা দেখা যায় এবং একটা জানালা, এবং সেই জানালাটার খোলা, জানালাটা কিন্তু বন্ধ না, এবং সেই জানালা দিয়ে বেশ ভেতরের আবছা অন্ধকারে অনেক কিছু, মানে অন্ধকার কিন্তু আবছা ফার্নিচারগুলো দেখা যায়। তো এরকম অবস্থায় ছেলেটা দেখছে এবং সে হঠাৎ করে ওই জায়গায় উঠেই তার চোখ পড়ে খোলা দরজাটা এবং এবং অনেকেই কিন্তু বলে যে ওই ছাদের উপর অনেক কিছু দেখেছে, মানুষ দাঁড়িয়ে থাকতে দেখেছে, লাফালাফি করতে দেখেছে, অনেকে বলে ছাদের উপর রাতের বেলা উৎসব হয়, মানে কোনো অশরীরের উৎসব ওখানে সংঘটিত হয় সেই ছাদের উপরে রাতের বেলা, যারা 2 তলায় যেই ভাড়াটিয়া উৎসব হয়, মানে কোনো অশরীরের উৎসব ওখানে সংঘটিত হয় সেই ছাদের উপরে রাতের বেলা, যারা 2 তলায় যেই ভাড়াটিয়া থাকে, মানে নতুন যে ট্যানেন্ট এসছে, সে মানে ট্যানেন্ট বলতে ভাড়াটিয়া মানে সে আর কি অন্য মানুষ থাকার জন্য এসছে আর কি, সরকারি কোনো একজন কর্মচারী বা কিছু। তো সে বলে যে ছাদের উপরে শুনতে পায় যে মনে হয় কি উৎসব করছে, মানে মানুষ একসাথে হাত ধরে লাফালাফি করলে, শব্দ করলে যেরকম হয় সেরকম। তো এরকম কথা কিন্তু তার ওই ছোট ছেলেও শুনেছে, কারণ এইসব কথা যখন মহল্লায় মানে আলোচিত হতো, এগুলো আস্তে আস্তে কানে কানে সবার কাছে চলে আসতো। তো ওই ছেলেটা যখন এগুলো শুনছে, তখন সে আস্তে আস্তে তার সেই পুরনো সব স্মৃতি মনে পড়ছে এবং সে ছাদের উপরে উঠে লুকানোর সাহসটা সে পায় না। সে যেটা করে, আস্তে করে সাইড হয়ে চলে আসে সেই যে একটা চিলেকোঠার ঘর, সেই জানলার কাছে নিচে। তো সেখানে যখন সে চুপচাপ লুকায় এবং সে অনেকক্ষণ বসে আছে, সে চিন্তা করছে আমাকে খুঁজতে কখন আসবে। তো এরকম সময় সে একটা ঝিম ধরে যায়, কারণ একে তো অন্ধকার, তারপর কারেন্ট নেই এবং মানে কেমন একটা সিচুয়েশন। এরকম সময় হঠাৎ করে সে মনে হয় যে সে রুমের ভিতরে কোনো শব্দ পাচ্ছে, নড়াচড়ার একটা শব্দ বা কিছু একটা। তো সে হঠাৎ করে তাকায় আস্তে রুকি দিয়ে, তো তাকিয়ে দেখে রুমের মধ্যে মনে হচ্ছে একটা মানুষ, এবং মানুষটা মানে ইটস লাইক একটা ছায়া মূর্তি, মানুষই মনে হচ্ছে, মানুষটাই ছায়া মূর্তি। সে যেটা বলছে যে কোনো একটা মানুষ রুমের ভেতরে, হঠাৎ করে মানুষই মনে হচ্ছে, মানুষটাই ছায়া মূর্তি। সে যেটা বলছে যে কোনো একটা মানুষ রুমের ভেতরে, হঠাৎ করে সে দেখে যে ওই মানুষটা আস্তে আস্তে লম্বা হয়ে যাচ্ছে এবং লম্বা হয়ে সেই যে সিলিং আছে, সিলিংয়ের কাছাকাছি পর্যন্ত চলে গেল এবং তারপর আস্তে করে আবার নিচু হয়ে জানলার কাছে চলে আসছে। এবং যে যখন জানলার কাছে চলে আসছে, সে তখন একটা চিৎকার করে দৌড় দেয় সেখান থেকে, চিৎকার দিয়ে দৌড় দিয়ে পড়ি মড়ি করে সিঁড়ি থেকে সে নামে। এবং যখন নামে তখন 2 তলার যে বন্ধুটা আছে সেটাও চিৎকার করে ওঠে তার চিৎকার শুনে, এবং তারা দুজনেই চিৎকারে, আরো মানুষজন আসে নিচের বিল্ডিং এ, মানুষ বেড়ে কি হয়। ছেলেটা তখন কাঁপতে কাঁপতে বলে সেরকম কিছু দেখেছে, এবং তখন সেই বিল্ডিং এর যে নিচতলায় যারা থাকে তারা খুব বকাঝোকা করে, বলে যে তোমাদের উপর ওঠা ঠিক হয় নাই। সেখানে যে আন্টিটা থাকতো তিনি বলেছেন যে তোমাদের ওঠা ঠিক হয় নাই, তোমরা উপরে উঠবা না, এই সেই অনেক বকা টকা দেয় এবং ছেলেটাকে বাসায় চলে যেতে বলে, বাসায় নিয়ে আসে এবং সেই ছেলের বাবা মা তাকে দোয়া টোয়া পড়ায়। ছেলেটা নাকি রাতের বেলা অনেক জ্বর আসছিল এবং সে খুব ভয় পায় এবং সে কয়েকদিন এরকম খুব ভয় পেত। তখন সে রাতে একা থাকতে পারতো না, একটু পরপরই তার ভয় লাগতো মনে কেউ আসছে।
তো পরবর্তীতে তারা যেটা শুনে যে ওই চিলেকোঠাতে নাকি একটা ছেলে থাকতো যাকে মেরে ফেলা হয়েছিল, হ্যাঁ, যাকে মেরে ফেলা হয়েছিল যুদ্ধের সময়, হানাদার বাহিনী মেরে ফেলছিল, এবং সেই ছেলেটা নাকি ওই রুমেই তাকে ফেলে রাখছিল, তার ডেড বডিটা অনেকদিন। এবং পরবর্তীতে নাকি ওই সময় পর্যন্ত ওই রুমটা ওইভাবেই মানে লাশ সরিয়ে নিল, লক করে ফেলে রাখা হয়, এবং রুমটা কিন্তু ওইভাবেই ওই রুমেই তাকে ফেলে রাখছিল, তার ডেড বডিটা অনেকদিন। এবং পরবর্তীতে নাকি ওই সময় পর্যন্ত ওই রুমটা ওইভাবেই মানে লাশ সরিয়ে নিল, লক করে ফেলে রাখা হয়, এবং রুমটা কিন্তু ওইভাবেই ছিল। রুমটার মধ্যে কিন্তু পরবর্তীতে তখনও মানে যেই সময়কার সেই ছেলেটা ভয় পেয়েছে ওই সময় পর্যন্ত কিন্তু ওই রুমের কোনো আসবাবপত্র চেঞ্জ হয়নি, সেই একই আসবাবপত্র, একই সব কিছু আছে। এবং যেই ছাদটার কথা বলা হয়, যে ছাদটার মধ্যে অনেক কিছু শোনা যেত, সেই ছাদটাতে আসলেই শোনা যেত, এবং এটা আরো অনেকে শুনেছে, এবং অনেকেই সেখানে গেলে মানে এরকম শব্দ শুনেছে, অনেক কিছু দেখেছে। এবং সেই বাসার পার্শ্ববর্তী যে বাসাটা ছিল সেটা ছিল সবচেয়ে পুরনো বাসা, এবং সেটার খুবই ভগ্ন দশা ছিল। এবং সেটা ছাদের মধ্যে অনেকে দেখতো যে লম্বা কিছু একটা হাঁটছে, এবং অনেকে দেখেছে বেশ রোমশ 7-8 ফিট লম্বা একটা কিছু একটা এরকম হাঁটছে ছাদের উপরে। এবং যদিও এই জিনিসগুলো আস্তে আস্তে কালের বিবর্তনে সেখানে সেই বিল্ডিং গুলোর একটা, যেটা মানে জরাজীর্ণ বিল্ডিং যেটা ছিল সেটাকে ভেঙে ফেলা হয়, বড় বহুতলা দালান ওঠে সেখানে। কিন্তু পাশের যে বাড়িটা ছিল সেটা কিন্তু এখনো আছে, আজও আছে, এবং আই বিলিভ সেটার কনস্ট্রাকশন অবস্থা একই রকম, হয়তো ভিতরে কিছু রিনোভেশন হয়েছে, কিন্তু বাসাটা একই রকম। যাই হোক, এই কাহিনীটা আমি একটা এক্সপিরিয়েন্সটাকে বললাম, আমি ডিটেলস কিছু বলতে চাচ্ছি না। তবে আপনারা যদি এটাকে ভালো লেগে থাকে কাহিনীটি, এবং আমি যেটা বললাম যে এই বাসার সম্বন্ধে বা সেই জায়গাটা সম্বন্ধে, সেগুলো কিন্তু আসলে মানে খুবই আমি নিজে খুব ভালোভাবে জানি, ভালোভাবে চিনি, এই কারণেই বললাম। তো যাই হোক, আশা করি আপনারা এনজয় করেছেন কাহিনীটি। বাসা সম্বন্ধে বা সেই জায়গাটা সম্বন্ধে, সেগুলো কিন্তু আসলে মানে খুবই আমি নিজে ভালোভাবে জানি, ভালোভাবে চিনি, এই কারণেই বললাম। তো যাই হোক, আশা করি আপনারা এনজয় করেছেন কাহিনীটি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা শুনলেন, আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আপনাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার আমাদের অনেক অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ।